নর্মালি হোমিওপ্যাথিক ওষুধের ট্যাবলেটে মানে বোতলে দেখবা যে এরকম ছিপি ব্যবহার করা হয় কাঠের, ঠিক আছে? তো উনি ওরকম কাঠের ছিপির একটা স্লাইড নিয়েছিলেন এবং ওই স্লাইডটাকে উনি মাইক্রোস্কোপের নিচে এরকম মৌচাকের মতো দেখতে পেয়েছিলেন, ঠিক আছে? এরকম মৌচাকের মতো বা কতগুলো প্রকোষ্ঠর মতো দেখতে পেয়েছিলেন। তো এই কারণে উনি এই ঘরগুলাকে মানে প্রত্যেকটা ঘরকে নাম দিয়েছেন সেল বা প্রকোষ্ঠ। হ্যাঁ, এই সেল কথাটা আসছে ল্যাটিন ওয়ার্ড থেকে, ল্যাটিন ওয়ার্ড যেটা হচ্ছে সেলুলা। হ্যাঁ, সেলুলা শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ বা ঘর। এবং উনি ওনার এই গবেষণাটা একটা গ্রন্থে প্রকাশ করেন, যে গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোফেজিয়া। তাহলে এই গ্রন্থে, এই মাইক্রোফেজিয়া গ্রন্থে উনি ওনার এই ব্যাখ্যাগুলা সেলের যে এরকম প্রকোষ্ঠ দেখতে পেয়েছিলেন, এটা উনি ব্যাখ্যা করেছিলেন কি মাইক্রোফেজিয়া গ্রন্থে। তো এই কারণে ওনাকে বলা হয় কোষের আবিষ্কারক, ঠিক আছে? তাহলে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। উনি কত সালে আবিষ্কার করেছিলেন? 1665। আরেকটা জিনিস যে রবার্ট হুক যে কোষগুলা দেখেছিলেন, হ্যাঁ, উনি কিন্তু মেনলি কোষের কোষ প্রাচীর গুলাকে দেখেছিলেন। এই যে এই ব্লু কালি দিয়ে যে আমি মৌচাকের মতো যে ঘরগুলো এঁকেছি, এগুলো কিন্তু এক একটা কোষ প্রাচীর, ঠিক আছে? তাহলে উনি মেনলি কোষ প্রাচীর গুলা বা সেল ওয়াল গুলাকে দেখতে পেয়েছিলেন এবং এগুলো ছিল মৃত কোষ, ঠিক আছে? মানে এরকম না যে কোষ প্রাচীরের মধ্যে সাইটোপ্লাজম, তারপর বিভিন্ন ধরনের ক্ষুদ্রাঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকে দেখতে পেয়েছিলেন, এরকম না বিষয়টা। উনি জাস্ট কোষ প্রাচীর গুলোকে দেখতে পেয়েছিলেন, ঠিক আছে? তাহলে উনি মৃত কোষ বা ডেড সেল পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। তাহলে এখন কথা হচ্ছে যে সজীব কোষ বা একটা পূর্ণাঙ্গ কোষকে দেখতে পেয়েছিলেন কোন বিজ্ঞানী? হ্যাঁ, বিজ্ঞানীর নাম হচ্ছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্থনি ভন লিউয়েনহুক। উনি 1674 সালে সজীব কোষ পর্যবেক্ষণ করেন, ঠিক আছে? তাহলে এই জায়গায় টুইস্ট যে মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক আর সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন অ্যান্থনি ভন লিউয়েনহুক, ঠিক আছে? টুইস্টটা এই জায়গাতেই। তাহলে তোমাদের বইয়ের শুরুর দিকে কোষের ইতিহাস থেকে এই কয়েকটা জিনিস মোটামুটি মনে রাখলেই হবে। এখন আসি আমরা সেল ওয়ালে। হ্যাঁ, বলো। এই যে মৃত কোষগুলো, এগুলোর মানে যেহেতু ভিতরে কোনো জীবিত কিছু নাই, তাহলে ওরা গঠনটা কিভাবে বজায় রাখছে? মানে ওরা চুপসে যাওয়ার এই কথা যে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেল ওয়ালের মাধ্যমে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে একটা রিজিড বা একটা শক্ত জিনিস, যেটা হচ্ছে একটা কোষের মানে প্লান্ট সেলের ক্ষেত্রে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে এই কোষ প্রাচীর গুলা, ঠিক আছে? এই কারণে কোষ প্রাচীর সহজে নষ্ট হয় না বা চুপসে যায় না, ঠিক আছে? কিন্তু এনিমেল সেলের কথা চিন্তা করো, এনিমেল সেলে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এনিমেল সেলে থাকে হচ্ছে শুধু কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এবং ওটা কিন্তু সজীব, ঠিক আছে? আমার কোষ প্রাচীরটা কিন্তু সজীব না, কোষ প্রাচীরটা হচ্ছে একটা জড় বস্তু। মৃত। হ্যাঁ। হ্যাঁ, জড় বস্তু। এই কারণে কোষ প্রাচীর গুলা সহজে চুপসে যায় না। কিন্তু কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এগুলো কিন্তু জীবিত বস্তু, ঠিক আছে? এবং এদের মধ্যে কিন্তু ওয়াটার থাকে, প্লাজমা মেমব্রেনের মধ্যে ওয়াটার থাকে, কোষ প্রাচীরে কিন্তু কোনো ওয়াটার থাকে না। এই কারণে এরা মানে কোষ ঝিল্লি যেগুলো ওগুলো সহজেই চুপসে যায়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা সুন্দর ছিল। তাহলে এখন আমাদের পরের ধাপে আসি, যে সেটা হচ্ছে যে এখন আমাদের এই সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে আমরা একটু পড়াশোনা করি, ঠিক আছে? কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে। তাহলে আমি মুছে ফেলি এগুলা। বা সেল ওয়াল, হ্যাঁ। তাহলে এই কোষ প্রাচীর বা সেল ওয়াল আমি প্রথমেই বলেছিলাম যে এরা হচ্ছে জড় বস্তু, এবং এই কোষ প্রাচীরটা, ঠিক আছে, কোষ প্রাচীরটা কখনো কোনো প্রাণী কোষে থাকবে না। কোষ প্রাচীরটা নেভার এনিমেল সেলে পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরটা আমরা পাবো কোথায় কোথায়? আমরা কোষ প্রাচীরটা দেখতে পাবো তিনটা জায়গায়, মানে তিনটা এনিমেল, তিনটা জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে প্লান্ট বা উদ্ভিদ, একটা হচ্ছে ছত্রাক বা ফানজাই, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে আমরা
সেল ওয়ালটা দেখতে পাবো এই তিনটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে, উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া। এবং প্রাণী কোষে কখনো সেল ওয়াল থাকবে না, ঠিক আছে? এই কারণে প্রাণী কোষগুলো কিন্তু রিজিড হয় না বা শক্ত হয় না, প্রাণী কোষগুলো কিন্তু নরম হয়, ঠিক আছে? এখন ধরো এটা যদি আমার একটা উদ্ভিদ কোষ হয়, হ্যাঁ, তাহলে উদ্ভিদ কোষের বাইরের দিকে থাকবে কি কোষ প্রাচীর, ঠিক আছে? এরকম একটা কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীরের ঠিক নিচে, হ্যাঁ, কোষ প্রাচীরের ঠিক নিচে থাকবে হচ্ছে তোমার কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি কিন্তু যে কোনো লিভিং বডিতে কোষ ঝিল্লি থাকবে, যে কোনো লিভিং সেলের ক্ষেত্রে কোষ ঝিল্লিটা থাকবে, ঠিক আছে? সেটা প্লান্ট হোক, এনিমেল হোক, অথবা ফানজাই, ব্যাকটেরিয়া যাই হোক, তোমার এই কোষ ঝিল্লিটা সব সেলের ক্ষেত্রে থাকবে। হুম, তাহলে দেখো এটা হচ্ছে একটা কোষ প্রাচীর, হ্যাঁ। এখন আমি এখান থেকে এতটুকু অংশকে কেটে, ঠিক আছে, এতটুকু অংশকে কেটে আমি এটাকে এখন মাইক্রোস্কোপে দেখব, ঠিক আছে? এই এই এতটুকু অংশটাকে আমরা মাইক্রোস্কোপে দেখব। তাহলে মাইক্রোস্কোপে দেখলে কিরকম হবে স্ট্রাকচারটা দেখো, ঠিক আছে? মাঝখানে এরকম একটা পর্দা থাকবে, একটা পর্দার মতো এরকম একটা ওয়াল থাকবে, যেটাকে আমরা বলি মধ্য পর্দা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো, মধ্য পর্দা। এবং এই মধ্য পর্দার উপরে, ঠিক আছে, মধ্য পর্দার উপরে আরেকটা এরকম লেয়ার থাকবে দুই দিকেই, মধ্য পর্দার দুই পাশে এরকম লেয়ার থাকবে। তাহলে মধ্য পর্দার উপরে যে লেয়ারটা, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক পর্দা বা প্রাইমারি ওয়াল। এবং কোন কোন উদ্ভিদ কোষের ক্ষেত্রে, দেখো আমি কিন্তু বলতেছি কোন কোন উদ্ভিদ কোষ, মানে সব উদ্ভিদ কোষের ক্ষেত্রে না, কোন কোন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই প্রাইমারি ওয়ালের উপর আরেকটা ওয়াল তৈরি হবে, ঠিক আছে? তাহলে মাঝখানেরটার নাম কি, মাঝখানেরটার নাম হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, প্রাথমিক পর্দা। আর প্রাথমিক পর্দার উপরে কোন কোন সেলের ক্ষেত্রে, এনিমেল প্লান্ট সেলের ক্ষেত্রে প্রাথমিক পর্দার উপরে আরেকটা পর্দা বা আরেকটা লেয়ার তৈরি হতে পারে, সেটাকে বলা হয় সেকেন্ডারি অথবা গৌণ পর্দা, ঠিক আছে? সেকেন্ডারি অর গৌণ পর্দা, ঠিক আছে? এখন দেখো এই সেকেন্ডারি পর্দাটা বা গৌণ পর্দা যেটা, হ্যাঁ, এটা আবার তোমার তিনটা লেয়ারে ভাগ করা যায়, তিনটা সাব লেয়ারে ভাগ করা যায়। এই গৌণ পর্দাগুলোকে আবার তিনটা সাব লেয়ারে ভাগ করা যায়, ঠিক আছে? দেখো আমি কিন্তু দেখো তিনটা সাব লেয়ারে ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এই সাব লেয়ার গুলোকে বাইরে থেকে ভেতরের দিকে তোমার নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন সবচেয়ে বাইরের যেটা, সেটাকে আমরা বলবো S3, ঠিক আছে? তারপর S3 এর সামনে যেটা, সেটাকে আমরা বলবো S2, আর সবচেয়ে ভিতরের যেটা, সেটাকে বলবো S1, ঠিক আছে? তাহলে কি সেকেন্ডারি পর্দা আবার তিনটা সাব লেয়ারে ভাগ করা, সাব লেয়ার গুলো হচ্ছে S3, S2, S1। এখন কথা হচ্ছে যে মধ্য পর্দা এবং প্রাথমিক পর্দা সবার ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে? সব প্লান্ট সেলের ক্ষেত্রেই থাকবে, কিন্তু সেকেন্ডারি পর্দাটা সব প্লান্ট সেলের ক্ষেত্রে থাকবে না। এখন কথা হচ্ছে যে কাদের কাদের ক্ষেত্রে এই সেকেন্ডারি ওয়াল অথবা গৌণ পর্দাটা উপস্থিত থাকবে, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে এমসিকিউর জন্য। তাহলে দেখো তিনটা সেলের ক্ষেত্রে এরা এই প্রাইমারি ওয়ালটা, সেকেন্ডারি ওয়ালটা থাকবে। একটা হচ্ছে জাইলেম, জাইলেম সেল, তারপর হচ্ছে ফ্লোয়েম সেল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ট্রাকিট। এই তিনটা সেলের ক্ষেত্রে এই সেকেন্ডারি ওয়াল বা গৌণ পর্দাটা উপস্থিত থাকবে। এখন দেখো জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিট এরা কিন্তু উদ্ভিদের পরিবহন টিস্যু গঠন করে, ঠিক আছে? মানে আমরা কি জানি, উদ্ভিদ মূল থেকে খনিজ লবণ, তারপর হচ্ছে তোমার পানি শোষণ করে পাতা, কাণ্ডে এগুলো নিয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখো এই যে খনিজ লবণ আর পানি পরিশোষণের জন্য উদ্ভিদের শরীরের মধ্যেও কিন্তু কতগুলো টিউবের মতো টিস্যু আছে, হ্যাঁ, ওগুলাকে বলে পরিবহন টিস্যু। তাহলে দেখো এই টিউবের মতো যে টিস্যু গুলা, এগুলা যদি নরম হয়, ঠিক আছে,
তাহলে কিন্তু পানি ভালো মতো পরিবাহিত হতে পারবে না। তাহলে এগুলাকে একটা শক্ত একটা স্ট্রাকচার দেওয়ার জন্য এই প্রাথমিক পর্দার বাইরেও আরেকটা লেয়ার তৈরি হয়, যেটাকে বলা হয় সেকেন্ডারি পর্দা। ঠিক আছে? তাহলে এটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই তিনটা সেলের নাম। আরেকটা কথা যে অধিক মাত্রায় বিপাকীয় কোষ এবং ভাজক কোষ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রাইমারি পর্দা বা সেকেন্ডারি অথবা গৌণ পর্দাটা থাকে না, যারা হচ্ছে অধিক মাত্রায় বিপাকীয় এবং অধিক মাত্রায় ভাজক কোষ। এখন দেখো এই জিনিসটা আমি বুঝাই। ধরো এই ট্রাকিড সেল বা জাইলেম সেল, এদের ক্ষেত্রে এই বাইরে এরকম কি তৈরি হলো, একটা সেকেন্ডারি ওয়াল তৈরি হলো। এখন এই সেকেন্ডারি ওয়ালটা তৈরি হওয়ার কারণে কি হবে, এক কোষ থেকে আরেক কোষে দ্রব্য বা খনিজ লবণ বা পানি চলাচলে একটু বাধা তৈরি হবে। ঠিক আছে? তাহলে এই বাধাটা তৈরি হয় এই সেকেন্ডারি প্রাচীর বা গৌণ পর্দার জন্য। এখন যেসব কোষগুলা মেটাবলিক্যালি বেশি অ্যাক্টিভ বা যেসব কোষগুলা তাড়াতাড়ি বিভাজিত হয়, ঠিক আছে, তাহলে ওদের বিভাজনের জন্য বা ওদের মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য ওদের বেশি পরিমাণ পানি, খনিজ লবণ এগুলো দরকার। ঠিক আছে? তাহলে ওইসব সেলে যদি আমার গৌণ প্রাচীর তৈরি হইতো, তাহলে কি হইতো, কম পরিমাণে পানি এবং খনিজ লবণ মানে এক সেল থেকে আরেক সেলে প্রবেশ করতো। ঠিক আছে? তাহলে এই কারণে অধিক মাত্রায় বিপাকীয় কোষ এবং ভাজক কোষে কখনো সেকেন্ডারি ওয়াল বা গৌণ পর্দা তৈরি হয় না। কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে ট্রাকিড না হুম। জাইলেমের একটা কি বলে শ্রেণী বিভাগ? হ্যাঁ হ্যাঁ, ট্রাকিড জাইলেমের শ্রেণী বিভাগ আছে, এটা তোমাদের বোটানির 8 নাম্বার চ্যাপ্টারে। ঠিক আছে? মানে কার্ডিওভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে বোটানির 8 নাম্বার চ্যাপ্টারে আছে এটা তোমাদের। তাহলে আপাতত এটা কি আমাদের এই তিন আলাদাভাবে লেখার দরকার আছে? আলাদাভাবে। জাইলেম তো লিখতেছি, তো জাইলেমের একটা কোষের নাম ট্রাকিড। তো হ্যাঁ ট্রাকিডটা হ্যাঁ, কি জাইলেমের একটা কোষের নাম ট্রাকিড। তখন ট্রাকিডটাকে কি আলাদাভাবে উল্লেখ করা দরকার আছে? ট্রাকিডটাকে আলাদাভাবে উল্লেখ করার না, ওইভাবে তাহলে দরকার নাই। কারণ হচ্ছে তোমার দেখো এর মধ্যে কিন্তু তোমার ফাইবারও পড়ে। ঠিক আছে? আমি জাস্ট বলছি যে পরিবহন টিস্যুর যে সেলগুলা সেগুলোর মধ্যে এই সেকেন্ডারি ওয়ালটা থাকবে। এখন পরিবহন টিস্যুর মধ্যে কি থাকবে, জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড, ফাইবার। ঠিক আছে? তুমি চাইলে এখানে ফাইবারও লিখতে পারো। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রত্যেকটা পর্দার জানতে হবে, কেমিক্যাল কম্পোনেন্ট জানতে হবে, বা রাসায়নিক পদার্থ কি কি দিয়ে তৈরি এই মধ্য পর্দা, প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দা, এটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে নিই। এই যে দেখো আমি কিন্তু মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখছি, দেখছো? এই যে মধ্য পর্দার এখানে আমি কিন্তু কোনো প্রাথমিক পর্দা বা সেকেন্ডারি পর্দা আঁকিনি। এটার কারণ হচ্ছে যে এই পুরো সেল ওয়ালটার মধ্যে এরকম কিছু কিছু ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে? যেখানে শুধুমাত্র মধ্য পর্দা থাকবে। তাহলে এই সেল ওয়ালের বা কোষ প্রাচীরের যে জায়গায় শুধুমাত্র মধ্য পর্দা থাকবে, হ্যাঁ, সেই জায়গাটাকে বলা হয় পিট। সেই জায়গাটাকে বলা হয় পিট। তাহলে দেখো এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? এই ফাঁকা জায়গাটা হচ্ছে একটা পিট। আবার এখানে আরেকটা দেখো ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটা হচ্ছে আরেকটা পিট। তার মানে দুইটা পিট এরকম পাশাপাশি মুখোমুখি থাকবে। ঠিক আছে? এই কারণে এদেরকে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার বা পিট জোড়া। ঠিক আছে? তাহলে দুটি পাশাপাশি পিট সবসময় এরকম মুখোমুখি অবস্থান করবে, এবং এই পিট পেয়ারের মাঝখানে যেই মধ্য পর্দাটা, সেই মধ্য পর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন। ঠিক আছে? সেই মধ্য পর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন। তাহলে এটাকে আমরা কি বলবো, পিট মেমব্রেন। ঠিক আছে? এবং এই পিট মেমব্রেনের মাধ্যমে কিন্তু এক সেল থেকে আরেক সেলের সাইটোপ্লাজমের মধ্যে, ঠিক আছে, এক সেল থেকে আরেক সেলের সাইটোপ্লাজমের মধ্যে একটা নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয়। ঠিক আছে? ধরো এখানে একটা সেল, ঠিক আছে, এই পাশে একটা সেল আছে, এই পাশে ধরো আরেকটা সেল। ঠিক আছে? রাইটে একটা সেল আছে, লেফটে আরেকটা সেল আছে। তাহলে এই সেল থেকে এই যখন কোনো কম্পোনেন্ট বা পানি, ওয়াটার, ঠিক আছে, মানে ওয়াটার, তারপর হচ্ছে মিনারেলস যাবে, তখন হচ্ছে এই যে
পিট মেমব্রেন, এই পিট মেমব্রেনের মাধ্যমে যাবে, ঠিক আছে। এবং দেখো এখানে একটা নলের মতো একটা স্ট্রাকচার তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, ঠিক আছে। আমি যদি আরো সুন্দর করে লিখি তাহলে সেটা হচ্ছে দেখো প্লাজমোডেসমাটা, ঠিক আছে। তাহলে প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা হচ্ছে যে পাশাপাশি দুটি কোষের, হ্যাঁ, কোষ প্রাচীরের মধ্যে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগটা তৈরি হয় সেটাকে আমরা বলবো প্লাজমোডেসমাটা, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। হ্যালো, আচ্ছা। এখন হচ্ছে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার গুলো জানতে হবে, হ্যাঁ। তাহলে দেখো প্রথমে আসি হচ্ছে আমরা মধ্যপর্দা। তাহলে মধ্যপর্দাতে আমরা কি কি কেমিক্যাল কম্পাউন্ড পাবো? মধ্যপর্দায় প্রথমে পাবো হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাবো পেকটিক অ্যাসিড, ঠিক আছে। এবং এই পেকটিক অ্যাসিড কিন্তু জেলি তৈরিতে ব্যবহার করা হয়। আমরা যে বাসায় জ্যাম খাই বা পাউরুটিতে লাগিয়ে আমরা যে জ্যাম গুলো খাই সেগুলো তৈরিতে পেকটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে আমরা বাই ডিফল্ট বলতে পারি যে এই মধ্যপর্দাটা অনেকটা জেলির মতো, ঠিক আছে, অনেকটা জেলির মতো। তাহলে জেলি লাইক সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে পেকটিক অ্যাসিড। এছাড়াও আরো দুইটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে পেকটিন আর একটা হচ্ছে কি প্রোটোপেকটিন। পেকটিন কি? পেকটিনকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট, ঠিক আছে। এবং ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এরা কিন্তু সবাই ওয়াটার ইনসলিউবল, মানে পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। এখন এই মধ্যপর্দাটা কখন তৈরি হয় আসলে এটা আমাদের একটু জানতে হবে এমসিকিউর জন্য। মধ্যপর্দাটা আমরা যখন কোষ বিভাজন পড়েছিলাম, হ্যাঁ, তখন উদ্ভিদের যখন কোষ বিভাজন হয়, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে যখন কোষ বিভাজন হয় তখন কি হয়, একটা মাতৃক উদ্ভিদ কোষ থেকে যখন দুটি অপত্য কোষ তৈরি হয় তখন কিন্তু মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমরা পড়ছো। এই কোষ প্লেটটা কখন তৈরি হয়? টেলোফেজ পর্যায়ে, ঠিক আছে। এই কোষ প্লেটটা কখন তৈরি হয়? মাইটোসিসের, ঠিক আছে, মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে তৈরি হয়, ঠিক আছে। এবং এই কোষ প্লেটের উপর এই পেকটিক অ্যাসিড গুলো জমা হয়, ঠিক আছে। এই কোষ প্লেটটা উপর পেকটিক অ্যাসিড গুলো জমা হয়, ঠিক আছে, অ্যাকুমুলেশন অফ পেকটিক অ্যাসিড, এবং তখনই এই মধ্যপর্দাটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে মধ্যপর্দাটা কখন তৈরি হয়, সেটা কি টেলোফেজ পর্যায়ে, মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যপর্দার কেমিক্যাল স্ট্রাকচার শেষ। এখন আমরা আছি প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীরের স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে প্রাইমারি ওয়ালের ক্ষেত্রেও আমার তিনটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। এবং সেলুলোজকে বলা হয় কোষ প্রাচীরের প্রধান বস্তু বা প্রধান উপাদান, ঠিক আছে। তাহলে সেলুলোজকে আমরা বলবো কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপর কি থাকবে? হেমিসেলুলোজ, ঠিক আছে, হেমিসেলুলোজ। আর 3 নম্বরে থাকবে হচ্ছে গ্লাইকো প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রাইমারি ওয়ালের কম্পোনেন্ট কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ। তাহলে এই সেলুলোজ আর হেমিসেলুলোজ এগুলো হচ্ছে মেনলি কার্বোহাইড্রেট। আমরা যে ভাত খাই, ঠিক আছে, ভাতেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তো ভাতের কার্বোহাইড্রেটটাকে আমরা বলি স্টার্চ, ঠিক আছে। ওরকম একটা কার্বোহাইড্রেট হচ্ছে আর হেমিসেলুলোজ, হ্যাঁ। আর গ্লাইকোপ্রোটিন এই জিনিসটা হচ্ছে প্রোটিনের সাথে এই যে গ্লাইকো অ্যাটাচ থাকবে। তাহলে গ্লাইকো দিয়ে যেখানেই তুমি দেখবে যে গ্লাইকো, ঠিক আছে, সেটাই কার্বোহাইড্রেট। গ্লাইকো দিয়ে মিন করে কি? কার্বোহাইড্রেট বা শর্করা,
কার্বোহাইড্রেট শর্করা। তাহলে গ্লাইকোপ্রোটিন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট বা শর্করা অ্যাটাচ হয়ে যে কম্পোনেন্ট সেটা আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে সেকেন্ডারি ওয়ালের কেমিক্যাল স্ট্রাকচার। সেকেন্ডারি ওয়ালে কি পাবো আমরা? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। পেকটিক অ্যাসিড আর এগার কি সেম? পেকটিক অ্যাসিড না না না, এগার এগার তো একটা ফানজাই, একটা ছত্রাক। এগার এগার, হ্যাঁ, এগার এগার হচ্ছে একটা ছত্রাক বা ফানজাই। এটা জেলি তৈরিতে ব্যবহার করা হয়, কারণ হচ্ছে যে এই এগার এগার গুলা এই এগার এগার এদের সেল ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে অ্যাসিড, এবং এই পেকটিক অ্যাসিডটা তৈরি করতে পারে। ঠিক আছে, এবং এই পেকটিক অ্যাসিডটাই আলটিমেটলি স্পট বাঁধায়। যখন তুমি ঠান্ডা করবা পানিটাকে এগার এগারে মিক্স করে, তখন কি হবে, এই এগার এগারের সেল ওয়ালের যে কম্পোনেন্ট গুলো ওগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে পেকটিক অ্যাসিড রিলিজ হবে, এবং ওই পেকটিক অ্যাসিডটা পরে হচ্ছে পানিটাকে মানে ফ্রুট জুস বা পানি যেটাই বলো সেটাকে জমিয়ে ওটাকে জেলিতে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এগার এগার হচ্ছে একটা জীব, একটা প্রাণী, একটা ফানজাই। ঠিক আছে, এটার সাইন্টিফিক নেম হচ্ছে এগার এগার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরপর আসি হচ্ছে আমরা সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে, এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তাহলে প্রাইমারি ওয়াল আর সেকেন্ডারি ওয়ালের কমন কম্পোনেন্ট কিন্তু এই সেলুলোজ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সেলুলোজ আর একটা হচ্ছে লিগনিন। এই লিগনিনটা কি? লিগনিনটা হচ্ছে এই সেলুলোজকে যদি আমি পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, হ্যাঁ, হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানির উপস্থিতিতে কোন একটা কম্পোনেন্টকে ভেঙে ফেলা। তাহলে এই সেলুলোজকে যদি আমরা পানির উপস্থিতিতে ভেঙে ফেলি, হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা পাবো লিগনিন। ঠিক আছে, বা সহজভাবে বললে যে সেলুলোজের আংশিক ভাঙ্গনের ফলে লিগনিন তৈরি হয়, হ্যাঁ, বা পার্সিয়াল হাইড্রোলাইসিস যেটাকে বলে। তাহলে এই সেলুলোজ এবং লিগনিন ছাড়াও আরো কিছু কম্পোনেন্ট পাওয়া যায় সেকেন্ডারি ওয়ালে। সবসময় পাওয়া যাবে ওরকম না, পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি কি পাওয়া যায় সেগুলা? সেটা হচ্ছে ওয়াক্স বা মোম। ঠিক আছে, তারপর পাওয়া যাবে হচ্ছে তোমার কিউটিন, তারপর হচ্ছে সুবেরিন। ঠিক আছে, এগুলা এই ওয়াক্স, কিউটিন, সুবেরিন এগুলো হচ্ছে সব লিপিড জাতীয় পদার্থ। ঠিক আছে, বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে এগুলা এই দুইটা থাকবেই, সেলুলোজ, লিগনিন, এবং পাশাপাশি ওয়াক্সও থাকতে পারে, কিউটিন, সুবেরিন এগুলোও থাকতে পারে। হ্যাঁ, এখন দেখো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আরো কয়েকটা জিনিস আছে, যে প্লান্ট বা উদ্ভিদের ক্ষেত্রে সেল ওয়ালের মেইন কম্পোনেন্ট হচ্ছে কি? সেলুলোজ। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে সেল ওয়াল বা কোষ প্রাচীরের মেইন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। এখন আমি কি বলছিলাম যে কোষ প্রাচীর তো আরো দুইটা লিভিং ফর্মে থাকে, একটা হচ্ছে ছত্রাক বা ফানজাই, আরেকটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। তাহলে ওদের ক্ষেত্রেও কোষ প্রাচীর আছে, তাহলে ওদের কোষ প্রাচীরের মেইন কম্পোনেন্ট বা প্রধান বস্তু কিন্তু সেলুলোজ না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীরের মেইন কম্পোনেন্ট বা প্রধান বস্তু হচ্ছে কাইটিন। ঠিক আছে, এটাকে বলা হয় কাইটিন। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইন কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন হচ্ছে একটা লিপিড প্রোটিন পলিমার। ঠিক আছে, মানে লিপিড এর সাথে অনেকগুলো প্রোটিন তোমার পলিমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে এই পেপটাইডোগ্লাইকেনটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই তিনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট খুবই। হ্যাঁ, তোমরা স্টার দিয়ে রাখো যে ছত্রাকের কোষ প্রাচীরের মেইন কম্পোনেন্ট কি? কাইটিন। ব্যাকটেরিয়ার হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, যেটা হচ্ছে একটা লিপিড প্রোটিন পলিমার। আর প্লান্টের মেইন কম্পোনেন্ট তো বললামই, সেলুলোজ। এখন সেল ওয়ালে কত পার্সেন্ট সেলুলোজ থাকে এটা আমাদের জেনে রাখতে হবে, 40%। তাহলে 40% থাকবে সেলুলোজ, সেল ওয়ালের 40% থাকবে সেলুলোজ। আর হেমি সেলুলোজ থাকবে হচ্ছে, দেখো সেলুলোজ এটার হাফ, সেটা কি? হেমি সেলুলোজ। তাহলে 40-এর হাফ করলে কি হবে? 20। তাহলে হেমি সেলুলোজ থাকবে হচ্ছে 20%। ঠিক আছে,
হেমিসেলুলোজ 20%, হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন থাকবে 10%, হ্যাঁ, আর হচ্ছে পেকটিক অ্যাসিড এটা থাকবে হচ্ছে 30%। এই তিনটা অত ইম্পর্টেন্ট না, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিক অ্যাসিড, তাও জেনে রাখতে পারো, কিন্তু এই সেলুলোজেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 40%। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া এই যে ব্যাকটেরিয়ার যে ইয়াটা হ্যাঁ, পেপটাইডোগ্লাইকেন, হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে এই যে পেপটাইড, হ্যাঁ, পেপটাইড এই কথাটা হচ্ছে প্রোটিন থেকে, ঠিক আছে, তাহলে যেখানেই দেখবা পেপটাইড সেখানেই ভাববা প্রোটিন, এবং প্রোটিন হচ্ছে একটা পলিমার, ঠিক আছে, আমরা বায়োমলিকুল যত পড়ি, এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো হচ্ছে সব পলিমার, ঠিক আছে, তাহলে প্রোটিন হচ্ছে একটা পলিমার, এবং তাহলে অবশ্যই ওটার মনোমার থাকবে, ঠিক আছে, তাহলে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে একটা কেমিক্যাল কম্পোনেন্ট। তাহলে এই পেপটাইডোগ্লাইকেনে থাকবে হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড প্লাস গ্লাইকেন, ঠিক আছে, গ্লাইকেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, মানে মানে কার্বোহাইড্রেট থেকে রিঅ্যাকশনের মাধ্যমে আমরা যে কম্পোনেন্ট গুলো পাই সেগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। তুমি ধরো লিপিড থেকে রিঅ্যাকশনের মাধ্যমে, হ্যাঁ, একটা কম্পোনেন্ট পাইলা, সেটাকে বলবা লিপিড ডেরিভেটিভ। আবার ধরো আরেকটা কম্পোনেন্ট, ধরো প্রোটিন, প্রোটিন থেকে একটা রিঅ্যাকশনের মাধ্যমে একটা কম্পোনেন্ট পাইলা, সেটাকে বলবো প্রোটিন ডেরিভেটিভ। তাহলে গ্লাইকেনটা হচ্ছে ওরকম একটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ বা শর্করা ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাথে এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভ বা শর্করা ডেরিভেটিভ গুলা অ্যাটাচড হয়ে তোমার এই পেপটাইড ও গ্লাইকেনটা তৈরি করে, বুঝতে পেরেছো? আর মেইনলি অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে লাইসিন, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের নাম, লাইসিন, তারপর হচ্ছে তোমার গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, এই দুইটা অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে পেপটাইড ও গ্লাইকেনের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? কি ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা জিনিস পড়তে হবে সিকিউর জন্য, বিশেষ এটা কিন্তু মানে এখন যেটা পড়াবো সেটা কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলট্রা স্ট্রাকচার বা সূক্ষ্ম গঠন, আলট্রা স্ট্রাকচার অথবা সূক্ষ্ম গঠন তার কোষ প্রাচীরের, ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, ঠিক আছে, মানে কোষ প্রাচীরকে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে নিচে দেখি তাহলে ওটা দেখতে কিরকম হবে, ঠিক আছে। আমরা কিন্তু এর আগের স্ট্রাকচারটা দেখেছিলাম হচ্ছে আলোক মাইক্রোস্কোপ বা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট মাইক্রোস্কোপ। এখন আমরা যেই গঠনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে কিরকম দেখা যায়, ঠিক আছে, কোষ প্রাচীরটা। তাহলে আমি কি বলছিলাম যে কোষ প্রাচীরের মেইন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। তাহলে সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলি মানে হচ্ছে অনেক বা মেনি, ঠিক আছে, এই পলি, পলি থেকে কিন্তু পলিমার কথাটা আসছে, ঠিক আছে, তাহলে পলি মানে হচ্ছে মেনি। আর স্যাকারাইড, স্যাকারাইড শব্দটা আসছে স্যাকারিন থেকে, তাহলে স্যাকারিন কি? মিষ্টি, স্বাদে মিষ্টি বা সুইট টু টেস্ট, তাহলে স্যাকারাইড স্যাকারিন থেকে আসছে। তাহলে আমরা মিষ্টি জাতীয় পদার্থ হিসেবে বেশি ব্যবহার করি কোনটা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলাই, তাই না? তাহলে স্যাকারাইড অনেক ধরনের আছে, তবে সেলুলোজে যে স্যাকারাইডটা আছে সেটাকে বলা হয় গ্লুকোজ, ঠিক আছে, তাহলে মেনি গ্লুকোজ। তাহলে সেলুলোজ হচ্ছে একটা মেনি গ্লুকোজ কম্পাউন্ড বা অনেকগুলো গ্লুকোজ মিলে একটা কম্পাউন্ড তৈরি হবে যেটাকে আমরা বলবো সেলুলোজ। এখন গ্লুকোজের আবার ভাগ আছে, বুঝলা, মানে হচ্ছে গ্লুকোজের মধ্যে আবার কেমিক্যাল কনফিগারেশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন আইসোমার তৈরি হয় গ্লুকোজের। তো একটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ আর আরেকটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। আরো আছে তোমার আলফা এল গ্লুকোজও আছে, বিটা এল গ্লুকোজও আছে, হ্যাঁ।
তাহলে আমার এই সেলুলোজ তৈরিতে মেনলি এই বিটা ডি গ্লুকোজটা হেল্প করে, ঠিক আছে? তাহলে মেনি বিটা ডি গ্লুকোজ তোমার পলিমারাইজেশনের মাধ্যমে এই সেলুলোজটা তৈরি করবে, ঠিক আছে? আর আলফা ডি গ্লুকোজটাও তোমার কিন্তু এরকম পলিমারাইজ হইতে পারে, কিন্তু আলফা ডি গ্লুকোজ তৈরি করবে হচ্ছে স্টার্চ আর গ্লাইকোজেন, ঠিক আছে? তাহলে বিটা ডি গ্লুকোজ তৈরি করে সেলুলোজ, আর আলফা ডি গ্লুকোজ তৈরি করবে হচ্ছে স্টার্চ আর গ্লাইকোজেন। এটা সেল কেমিস্ট্রির পড়া, যদিও স্টার্চ আর গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে দেখো এখন এই কতগুলা বিটা ডি গ্লুকোজ নিয়ে একটা সেলুলোজের অণু তৈরি হয়, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, ধরো এটা হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ, হ্যাঁ? তাহলে এরকম 300 থেকে 3000টা অণু, ঠিক আছে? 300 থেকে 3000টি অণু, কিসের অণু? এই বিটা ডি গ্লুকোজের অণু একসাথে পলিমারাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? মানে একসাথে এরকম ধরো এরকম মুক্তার মালার মাধ্যমে এরকম মানে মুক্তার মালা যেরকম অনেকগুলো মুক্তা একসাথে অ্যাটাচ থাকে, এরকম 300 থেকে 3000টা অণু এরকম একটার পর একটা অ্যাটাচ হয়ে তোমার একটা বড় অণু তৈরি করবে, ঠিক আছে? একটা বড় অণু তৈরি করবে, যেটাকে আমরা বলবো সেলুলোজ। তাহলে একটা সেলুলোজ অণু ইকুয়াল টু 300 থেকে 3000টি বিটা ডি গ্লুকোজ অণু আমরা বলতে পারি। এখন এটা কি একটা সেলুলোজ, একটা সেলুলোজ অণু। তাহলে এরকম 100টা সেলুলোজ, এরকম 100টা সেলুলোজ একটার পর একটা এরকম মুক্তার মালার মতো অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে তৈরি করবে কি একটা সেলুলোজ চেইন, ঠিক আছে? তাহলে একটা সেলুলোজ চেইন তৈরি করবে। তাহলে 100টা সেলুলোজ অণু মিলে তৈরি করবে কি একটা সেলুলোজ চেইন, ঠিক আছে? তাহলে চেইন কিরকম হবে? এরকম লম্বা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এরকম তোমার 20টা সেলুলোজ চেইন, ঠিক আছে? এটা তো একটা সেলুলোজ চেইন। এখন তোমরা খড়ের মানে খড় যখন বাঁধে, হ্যাঁ, তখন দেখবে না খড়ের আটি থাকে, মানে গরুকে খাওয়ায় যখন খড়, খড় কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি একটা থাকে না, এরকম অনেকগুলা একসাথে মিলে একটা আটি বাঁধে না? তো এরকম একটা সেলুলোজ অণু, হ্যাঁ, মানে এরকম 100টা সেলুলোজ অণু, ঠিক আছে, এরকম খড়ের আটির মতো একসাথে অ্যাটাচ হয়ে থাকবে 100টা সেলুলোজ অণু, ঠিক আছে? এবং সেইটাকে আমরা বলবো মাইসেলি। তাহলে 100টা সেলুলোজ চেইন, এরকম একটা আমি তো এখানে অল্প কয়েকটা সেলুলোজ চেইন আঁকলাম। তো এরকম 100টা সেলুলোজ চেইন, ঠিক আছে, 100টা সেলুলোজ চেইন এরকম খড়ের আটির মতো স্ট্যাক বা গাদা, যেটাকে বলবো আমরা স্ট্যাক, এরকম স্ট্যাক হয়ে তৈরি করবে একটা মাইসেলি, ওয়ান সিঙ্গেল মাইসেলি। তাহলে আমি যদি আবার রিক্যাপিচুলেট করি, দেখো 300 থেকে 3000টা অণু, কি অণু? বিটা ডি গ্লুকোজ অণু নিয়ে তৈরি হলো একটা সেলুলোজ অণু। 100টা সেলুলোজ, এরকম 100টা সেলুলোজ অণু নিয়ে তৈরি হলো একটা সেলুলোজ। আর এরকম কি বলে, আচ্ছা দাঁড়াও, এখানে একটু আছে, একটু সংশোধন করে নেই। এই সংখ্যাটা আসলে 100 না, ঠিক আছে? এটা হবে 1000 থেকে 3000, ঠিক আছে? 1000 থেকে 3000 সেলুলোজ অণু, ঠিক আছে? তাহলে 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে তৈরি হবে একটা সেলুলোজ চেইন। আর এরকম 100টা সেলুলোজ চেইন নিয়ে, ঠিক আছে, এরকম 100টা সেলুলোজ চেইন নিয়ে তৈরি হবে একটা সিঙ্গেল মাইসেলি। এখন মাইসেলি থেকে এমসিকিউতে একটা কোশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে যে কোষের ক্ষুদ্রতম, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কাকে বলা হয়? হ্যাঁ, সেটার অ্যান্সারটা হচ্ছে মাইসেলি। তাহলে মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে মাইসেলিকে আমরা কি বলবো? ক্ষুদ্রতম গাঠনিক একক। ঠিক আছে? তাহলে এখন এরকম 20টি মাইসেলি মিলে, ঠিক আছে, এরকম 20টা মাইসেলি, কিন্তু একটা মাইসেলি, তাহলে এরকম 20টা মাইসেলি মিলে
তৈরি করবে একটি মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল, এই যে মাইসেলি, তারপর হচ্ছে মাইক্রোফাইব্রিল, এগুলো কিন্তু সব সুতার মতো স্ট্রাকচার, ঠিক আছে, মানে হচ্ছে ফাইবার লাইক স্ট্রাকচার এগুলা। তারপর এরকম 250টি মাইক্রোফাইব্রিল, ঠিক আছে, 250টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড়, ম্যাক্রোফাইব্রিল, ঠিক আছে। আর এরকম অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে, ঠিক আছে, অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে, অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা সিঙ্গেল ফাইবার, যেটাকে আমরা বলবো সেলুলোজ ফাইবার। এবং সেল ওয়ালের মধ্যে কিন্তু এই সেলুলোজ ফাইবার গুলাই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এভাবে দেখা যায়, ঠিক আছে। এবং এই সেলুলোজ ফাইবার গুলোর মাঝখানে কিন্তু আরো কিছু উপাদান থাকে। মানে তুমি ধরো একটা খড়ের আটি, হ্যাঁ, এটাকে ধরো তুমি ভালোভাবে স্টেবিলাইজ করতে চাও, তাহলে নিশ্চয়ই তুমি এটাকে সুতা দিয়ে বাঁধবা, হ্যাঁ। তাহলে এই সেলুলোজ ফাইবার গুলাকে এরকম স্টেবিলাইজ করার জন্য এদের মধ্যে কতগুলো ক্রস লিঙ্ক তৈরি হয়, ঠিক আছে, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক তৈরি হয়, এই জিনিসটাকে বলে ক্রস লিঙ্ক। তাহলে ক্রস লিঙ্কের কাজ হচ্ছে সেলুলোজ ফাইবার গুলাকে, এই যে সেলুলোজ ফাইবার, এগুলাকে স্টেবিলাইজ করা। তাহলে এই যে ক্রস লিঙ্ক তৈরি হলো, এই ক্রস লিঙ্ক গুলা, এগুলো কিন্তু একটা কেমিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। এই যে একটা দাগ, এটা কিন্তু একটা কেমিক্যাল কম্পোনেন্ট। তাহলে এই ক্রস লিঙ্ক গুলা যেই কম্পোনেন্টের মাধ্যমে তৈরি হয়, ওগুলো কিন্তু এক ধরনের পলিস্যাকারাইড, ওগুলাকে বলা হয় জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান, ঠিক আছে। তাহলে জাইলোগ্লুকানের মাধ্যমে সেলুলোজ ফাইবার গুলোর মধ্যে ক্রস লিঙ্ক তৈরি হয়, এবং এই জাইলোগ্লুকানটাও হচ্ছে একটা পলিস্যাকারাইড, ঠিক আছে। তাহলে আমি আবার রিক্যাপিচুলেট করি যে 300 থেকে 3000টা বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, 300 থেকে 3000টি বিটা ডি গ্লুকোজ, নট আলফা ডি, ইট ইজ বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি করবে কি 300 থেকে 3000টি বিটা ডি গ্লুকোজ অণু একসাথে পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি করবে একটা সেলুলোজ অণু, ঠিক আছে। এরকম 1000 থেকে 3000টা সেলুলোজ অণু পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি করবে একটা সেলুলোজ চেইন, ঠিক আছে। এবং এরকম 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে কি একটা সিঙ্গেল মাইসেলি, যেটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবং এরকম 20টি মাইসেলি মিলে তৈরি করবে একটা মাইক্রোফাইব্রিল, ঠিক আছে, একটা মাইক্রোফাইব্রিল। এরকম 250টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা ম্যাক্রোফাইব্রিল, আর অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা সেলুলোজ ফাইবার, ঠিক আছে। এবং সেলুলোজ ফাইবার অসংখ্য থাকে, সেই সেলুলোজ ফাইবার গুলার স্টেবিলাইজ করার জন্য সেলুলোজ ফাইবার গুলাকে এদের মধ্যে এরকম ক্রস লিঙ্ক তৈরি হয়। এই ক্রস লিঙ্ক গুলা যে কম্পোনেন্টের মাধ্যমে তৈরি হয় সেটাও একটা পলিস্যাকারাইড, সেটাকে বলা হয় কি জাইলোগ্লুকান। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা ক্রস লিংকের মধ্যে কি তাহলে দুইটা জাইলোগ্লুকান থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, একটা ক্রস লিঙ্কে দুইটা জাইলোগ্লুকান, মানে এটা একটা জাইলোগ্লুকান কম্পোনেন্ট, এটা একটা জাইলোগ্লুকান কম্পোনেন্ট, ঠিক আছে। জি। আর দুইটা সেলুলোজ ফাইবারের মধ্যে কিন্তু অসংখ্য এরকম ক্রস লিঙ্ক থাকে, ঠিক আছে। আমি ধরো এই এই একটা ফাইবার আর একটা এই মানে এই দুইটা ফাইবারের মধ্যে আমি কিন্তু দেখো দুইটা ক্রস লিঙ্ক আসছে, কিন্তু বিষয়টা ওরকম না, এখানে আরো এরকম থাকে ক্রস লিঙ্ক, ঠিক আছে। আর এই ক্রস লিংক গুলো তো শুধু সেলুলোজ ফাইবারের ভিতরেই থাকে, মানে সেলুলোজ ফাইবারের সাথে। হ্যাঁ, শুধু সেলুলোজ ফাইবারের সাথে থাকবে এটা। আর এরা কাজ করবে কি স্টেবিলাইজেশন, মানে হচ্ছে হুম, স্টেবিলাইজেশন মানে হচ্ছে যে সেলুলোজ কথা মেবি একটু আটকে আটকে আসতেছে, তুমি চাইলে টেক্সট করতে পারো। ক্রস লিংকের মাধ্যমে স্ট্যাবিলিটিটা কিভাবে আসে? হ্যাঁ হ্যাঁ,
ও ক্রস লিঙ্কের মাধ্যমে স্ট্যাবিলিটিটা কিভাবে আসে? আচ্ছা, তুমি ধরো শুধু যদি এরকম সেলুলোজ ফাইবার থাকতো, ঠিক আছে, শুধু যদি এরকম সেলুলোজ ফাইবার আসতো, তাহলে এদের মধ্যে মেকানিক্যাল স্ট্রেংথটা বজায় থাকতো না। ঠিক আছে, এই ক্রস লিঙ্ক গুলা স্প্রিং এর মতো কাজ করবে। ঠিক আছে, স্প্রিং এর মতো। তুমি ধরো এখানে ধরো দুইটা কাঠ আছে, হ্যাঁ, দুইটা কাঠ, দুইটা কাঠের মাঝখানে তুমি যদি এরকম স্প্রিং বসায় দাও, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি যতই এই দুইটা কাঠের মধ্যে যতই তুমি কম্প্রেস করো, ঠিক আছে, এরা কিন্তু এদের জায়গা থেকে সরবে না। ঠিক আছে, সাময়িক সময়ের জন্য সরতে পারে, কিন্তু পরে গিয়ে কিন্তু আবার ঠিকই আগের জায়গায় চলে যাবে। তাহলে এই ক্রস লিঙ্ক গুলা এরকম স্প্রিং এর মতো কাজ করে। ঠিক আছে, এই জিনিসটাকে বলে হ্যাঁ, আঠার মতো লাগায় রাখে, কিন্তু এদের তোমার কি এরকম মানে স্প্রিং প্রপার্টি আছে, মানে হচ্ছে এরা চাইলে এরকম কম্প্রেস হইতে পারে। মানে হচ্ছে ধরো ঠিক আছে, মানে এটা এটা ধরো একটা ক্রস লিঙ্ক, হ্যাঁ, তুমি ধরো চাপ দিলা, তখন কি হবে, এটা একটু কম্প্রেসড হয়ে যাবে, কম্প্রেসড হয়ে কিছুক্ষণ পর আবার আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলে স্ট্যাবিলাইজেশন, মানে স্ট্যাবিলিটিটা মেনটেন করবে। এবং এই কারণেই কিন্তু এই কোষ প্রাচীর গুলা কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তুমি কিন্তু একটা কাঠকে যদি ভাঙতে চাও অনেক পরিমাণ শক্তি দেওয়া লাগে। ঠিক আছে, কারণ হচ্ছে এই স্টেবিলাইজেশনের জন্য। ঠিক আছে, আমার যদি একটা স্প্রিং কে ভেঙে ফেলতে হয় শক্তি দিয়ে, তাহলে কিন্তু অনেক পরিমাণ শক্তি লাগবে। নর্মালি কিন্তু স্প্রিং কি হয় তোমার, তুমি ধরো শক্তি যদি দাও তাহলে এটা কি হয়, রিল্যাক্স অনেক বেশি হইতে পারে, আবার কম্প্রেস করলে কি হয়, অনেক বেশি কম্প্রেস হইতে পারে। ঠিক আছে, কিন্তু এদের মানে এদের রিল্যাক্সেশনের যেই ফোর্সটা, সেই ফোর্সের থেকে বেশি ফোর্স দিলে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, এবং ওই ফোর্সটা কিন্তু অনেক বেশি। এই কারণে কোষ প্রাচীর গুলো হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে সেলকে। বুঝতে পারছো, যেটা কিন্তু সেল মেমব্রেন পারে না। কারণ কি, সেল মেমব্রেনের মধ্যে এরকম কোনো ক্রস লিঙ্ক নাই। ঠিক আছে, আচ্ছা, আমি কি মুছে ফেলবো এটা? জি ভাইয়া, মুছে ফেলবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা জিনিস একটু জেনে রাখা উচিত, সেটা হচ্ছে যে কোষ প্রাচীরের কিছু কাজ। হ্যাঁ, তো দুইটা কাজ তো কমন, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির দুইটা কাজ কিন্তু কমন। সেটা হচ্ছে কি, যে কোষকে একটা আকৃতি দেওয়া বা একটা শেপ দেওয়া, এবং কোষের ভিতরে যে বস্তুগুলা সেগুলাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। হ্যাঁ, আর কোষ প্রাচীরের এডিশনাল আরেকটা কাজ হচ্ছে যে কোষ প্রাচীর মেকানিক্যাল রিজিডিটি, ঠিক আছে, বা যান্ত্রিক যে সক্ষমতা সেটা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, যে কারণে কিন্তু গাছ সোজা দাঁড়ায় থাকে। হ্যাঁ, মানে হচ্ছে আহ গাছের যে কোষগুলো এগুলো কিন্তু শক্ত হয়ে থাকে। ঠিক আছে, কোষ প্রাচীরের উপস্থিতির জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কোষ প্রাচীর পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। আগের টপিক না একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ ওই হ্যাঁ, যে বলো বলো, অবশ্যই। মাইসেলিকে হচ্ছে কোষ প্রাচীরের একক ধরা হয়, কিন্তু ক্ষুদ্রতম মেইনলি তো গাঠনিক একক, ক্ষুদ্রতম হ্যাঁ গাঠনিক হ্যাঁ একক। হ্যাঁ মেইনলি তো বিটা ডি গ্লুকোজ দিয়েই না গঠিত হয়। হ্যাঁ, মেনলি বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়, কিন্তু ক্ষুদ্রতম গাঠনিক একক বলতে বোঝানো হচ্ছে যে আমি যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখব, তখন হচ্ছে আমার প্রথম চোখে যেটা আসবে ক্ষুদ্রতম গাঠনিক একক, সেটা হচ্ছে এই ক্রিস্টালাইন মাইসেলি গুলা। ঠিক আছে, এবং ক্রিস্টালাইন মাইসেলি এটা হচ্ছে পরবর্তীতে আরো গবেষণার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে যে এগুলার মধ্যে এই কম্পোনেন্ট গুলা থাকে, এই কম্পোনেন্ট গুলা থাকে। ঠিক আছে, ধরো তুমি তোমার বডির, ঠিক আছে, সাপোজ ধরো এই যে 5টা আঙ্গুল, ঠিক আছে, 5টা আঙ্গুলের সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক বলবা এই কানি আঙ্গুলটাকে। ঠিক আছে, এখন এই কানি আঙ্গুলের মধ্যে তো তোমার এর থেকে ছোট কম্পাউন্ড আরো আছে, এটার মধ্যে ব্লাড আছে, তারপর হচ্ছে তোমার মাংস আছে, ফ্লেশ, হ্যাঁ, স্কিন আছে, কিন্তু ওগুলাকে কিন্তু তুমি বলতেছো না। কারণ হচ্ছে আমি বাহ্যিকভাবে দেখে সবচেয়ে ছোট আমার কোনটাকে মনে হইলো, ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, এই কানি আঙ্গুলটা। ঠিক আছে, বা হচ্ছে কি লিটল ফিঙ্গার, জিনিসটা হচ্ছে এরকম। বুঝতে পারছো?
হ্যালো, ইয়াটা কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে পানি এবং খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে কিভাবে কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর। ধরো এটা যদি একটা গাছ হয়, ঠিক আছে, ধরে নিলাম এটা একটা গাছ, হ্যাঁ, তাহলে এটার মূলে, হ্যাঁ, তোমার অসংখ্য এরকম মূল লোম থাকে, ঠিক আছে, এবং এই মূল লোম থেকে পানি বেয়ে, কাণ্ড বেয়ে তোমার পাতায় চলে যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে মূল লোম গুলা, ঠিক আছে, এরকম মূল লোম, এগুলো তো অসংখ্য এরকম কোষ দিয়ে তৈরি, ঠিক আছে, অসংখ্য এরকম কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। এখন ওয়াটার যখন হচ্ছে এই মূল লোমে প্রবেশ করবে, হ্যাঁ, তখন এই মূল লোম থেকে, মানে এই মূল লোমের কোষ থেকে পরের কোষ, এরপর থেকে মানে এরপর আরেকটা কোষ, এরকম একটার পর একটা কোষ বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে, ঠিক আছে। তাহলে ধরো এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে, যে এই কোষটা থেকে পানি বা ওয়াটার এর পরের কোষে যাবে, ঠিক আছে, মানে এরকম একটা কোষে যাবে পানি। তাহলে দুই ভাবে পানি বা খনিজ লবণ যাইতে পারে। একটা হচ্ছে সরাসরি এই তোমার সাইটোপ্লাজমের মাধ্যমে, ঠিক আছে, সরাসরি এক সেলের সাইটোপ্লাজম থেকে আরেক সেলের সাইটোপ্লাজমে যাইতে পারে। আরেকটা প্রসেস হচ্ছে যে আমরা কি জানি যে প্লান্ট সেলে কি থাকবে, সেল ওয়াল থাকবে, ঠিক আছে। আরেকটা প্রসেস হচ্ছে যে এই সেল ওয়ালের মাধ্যমে পানি যেতে পারে, ঠিক আছে, পানি ওর তোমার খনিজ লবণ, ওয়াটার ওর খনিজ মিনারেলস আর কি, ঠিক আছে। তাহলে এক সেল থেকে আরেক সেলে পানি বা খনিজ লবণ এই সাইটোপ্লাজমের মাধ্যমে, এক সেলের সাইটোপ্লাজম থেকে আরেক সেলের সাইটোপ্লাজমে কি বলে এটাকে, মানে ট্রান্সপোর্ট, ঠিক আছে। এই প্রসেসটাকে বলা হয় সিমপ্লাস্টিক প্রসেস। সিমপ্লাস্টিক প্রসেস। তাহলে সিমপ্লাস্টিক প্রসেস হচ্ছে সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম পানি বা খনিজ লবণ পরিবহন হওয়া। আর এই যে সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়ালের মাধ্যমে বা কোষ প্রাচীরের মাধ্যমে পানি এক সেল থেকে আরেক সেলে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় অ্যাপোপ্লাস্টিক প্রসেস। ঠিক আছে, তাহলে সেল ওয়াল হেল্প করবে অ্যাপোপ্লাস্টিক প্রসেসে ওয়াটার ট্রান্সপোর্টের জন্য, আর সাইটোপ্লাজম হেল্প করবে সিমপ্লাস্টিক প্রসেসের মাধ্যমে ওয়াটার এবং মিনারেলস ট্রান্সপোর্টে, ঠিক আছে। এই জিনিসটাই বলছে যে পানি এবং খনিজ লবণ পরিশোষণ ও পরিবহন, ঠিক আছে, শুধু পরিশোষণ ও পরিবহন এই দুইটাতেই সাহায্য করবে। বুঝতে পেরেছো? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাইয়া। আচ্ছা, তাহলে এই এই দুই প্রসেসে পানি কি হয় তোমার হচ্ছে এই মূল লোম থেকে কাণ্ডে বা পাতায় এই প্রসেসে যাইতে পারবে, মানে হয় অ্যাপোপ্লাস্টিক প্রসেস, মানে দুইটাই হয় একসাথে, প্লাস্টিক প্রসেসও হয় আবার হচ্ছে সিমপ্লাস্টিক প্রসেসও হয়, ঠিক আছে। এটা মুছে ফেলি। এখন হচ্ছে আমরা যদি কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি, ঠিক আছে, কোষ ঝিল্লি, আমাদের কিন্তু কোষ প্রাচীর শেষ, হ্যাঁ, এখন যদি আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি, ঠিক আছে, তাহলে কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে, ঠিক আছে, কোষ ঝিল্লি। কিন্তু কোষ ঝিল্লিটা কিন্তু জড় বস্তু না, ঠিক আছে, এটা কিন্তু একটা সজীব বস্তু। কোষ ঝিল্লি হচ্ছে একটা সজীব বস্তু। তাহলে কোষ ঝিল্লির কয়টা প্রপার্টিস আছে, যেমন হচ্ছে কোষ ঝিল্লি হচ্ছে সজীব বস্তু, তারপর কোষ ঝিল্লি হচ্ছে সূক্ষ্ম, মানে এটা হচ্ছে টিস্যুর মতো পাতলা, অনেক থিন, ঠিক আছে, এটাকে বলা হয় সূক্ষ্ম, ঠিক আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোষ ঝিল্লি
ঠিক আছে, একটা কোষ ঝিল্লি, হ্যাঁ, এই ঝিল্লিটা হচ্ছে সেমি পারমিয়েবল বা অর্ধ বৈষম্য বা বৈষম্য ভেদ্য, মানে হচ্ছে এই কোষ ঝিল্লিটা কিছু কিছু অবজেক্ট বা কম্পাউন্ডকে বাইরে থেকে ভিতরে আসতে দিবে, ঠিক আছে, কিছু কিছু, সবাইকে না। হ্যাঁ, এই এই প্রপার্টিটাকে বলা হয় সেমি পারমিয়েবল প্রপার্টি, মানে হচ্ছে কিছু জিনিস ঢুকতে পারবে, কিছু জিনিস ঢুকতে পারবে না। ঠিক আছে, সেলের বাইরে থেকে কিছু জিনিস এই কোষ ঝিল্লি ভেদ করে ভিতরে ঢুকতে পারবে, আবার কিছু জিনিস ঢুকতে পারবে না। এই যে এই বৈশিষ্ট্যটাকে বলা হয় সেমি পারমিয়েবল। ঠিক আছে, সেমি পারমিয়াবিলিটি। তাহলে সেমি পারমিয়েবল অথবা বৈষম্য ভেদ্য, অথবা এটাকে অর্ধ ভেদ্যও বলা হয়। ঠিক আছে, অর্ধ ভেদ্য। ঠিক আছে, তাহলে সূক্ষ্ম বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল সজীব বস্তু। ঠিক আছে, এবং এটার কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, বা শুধু ফসফোলিপিড লিখি, বাইলেয়ারটা পরে বুঝাচ্ছি। ঠিক আছে, এই ফসফো ফসফো কথাটা আসছে ফসফেট থেকে। ঠিক আছে, আমরা ফসফেট পড়ছি না, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ফসফো কথাটা আসছে ফসফেট, মানে যে PO4 3-। ঠিক আছে, ফসফেট। আর লিপিড তো তোমরা জানোই, লিপিড কি, চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে লিপিড বা চর্বি জাতীয় পদার্থের সাথে আমার যদি একটা ফসফেট আয়ন যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলবো ফসফোলিপিড। হ্যাঁ, তাহলে কোষ ঝিল্লির বৈশিষ্ট্য কি? কোষ ঝিল্লি হচ্ছে একটা সজীব বস্তু, কোষ ঝিল্লি হচ্ছে সূক্ষ্ম, কোষ ঝিল্লি হচ্ছে সেমি পারমিয়েবল, বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য এবং ফসফোলিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, ফসফোলিপিড দিয়ে তৈরি। ভাইয়া ফসফোলিপিড ফসফোলিপিডটা দিয়ে তৈরি। আরেকবার বলেন। আচ্ছা, দেখো, ফসফোলিপিডটা আমরা নাম থেকে এটা জিনিসটা আমি বের করতেছি। দেখো যে ফসফো, ফসফো কথাটা আসছে ফসফেট আয়ন থেকে। ঠিক আছে, আমরা ফসফেট আয়ন বলতে কি এটা জানি, PO4 3-। ঠিক আছে, আর লিপিড হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড। ঠিক আছে, লিপিডকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল, এটা অ্যাটাচ হয়ে লিপিডটা মানে তৈরি হয়। ঠিক আছে, তাহলে লিপিড ইকুয়াল টু, লিপিড ইকুয়াল টু, ঠিক আছে, লিপিড ইকুয়াল টু আমরা লিখতে পারি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, তাহলে লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটা পদার্থ। ঠিক আছে, যেটাকে আমরা বলি স্নেহ জাতীয় পদার্থ। হ্যাঁ, সেই লিপিডের সাথে যদি আমরা একটা ফসফেট আয়নকে অ্যাটাচ করি, মানে এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস হচ্ছে এই ফসফেট আয়ন, তাহলে আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটার নাম হচ্ছে ফসফোলিপিড। বুঝতে পেরেছো? এবং আমরা যত তেল বা চর্বি জাতীয় পদার্থ খাই, সব পদার্থের মেইন কম্পোনেন্ট কিন্তু লিপিড। ঠিক আছে, মানে সব অয়েল বা ফ্যাটের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকবে। ঠিক আছে, এটাও সেল কেমিস্ট্রি পড়া। এবং ওই এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যদি এডিশনাল অবজেক্ট হিসেবে এই ফসফেট আয়নটা থাকে, তখন ওইটাকে আমরা বলবো ফসফোলিপিড। বুঝতে পেরেছো? এবং এই ফসফোলিপিড গুলো দেখতে এরকম, দেখো, এটা একটা মাথা থাকবে। ঠিক আছে, আর হচ্ছে দুইটা লেজ থাকবে। এগুলো কিন্তু সব কেমিক্যাল মানে কি বলবো, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি 3D ইয়াটা দেখাইলাম। ঠিক আছে, কিন্তু এগুলা এই হেডটাও কিন্তু একটা কেমিক্যাল কম্পাউন্ড, তারপরে টেলটাও কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে দেখো, এই ফসফোলিপিডের এটা হচ্ছে একটা অণু, ফসফোলিপিডের একটা অণু এটা। হ্যাঁ, তাহলে এই অণুতে এই যে হেড, এই হেডটাকে বলবো আমরা ফসফেট হেড। ঠিক আছে, এই যে ফসফেট হেড, এই হেডটাকে আমরা বলবো কি, ফসফেট হেড। মানে এই হেডে একটা ফসফেট আয়ন আছে। ঠিক আছে, আর এই যে দুইটা টেইল বা দুইটা লেজ, এই লেজ গুলাকে বলবো হচ্ছে, এই যে দেখো এখানে আমি ফ্যাটি অ্যাসিড বলছিলাম না, লিপিডে ফ্যাটি অ্যাসিড থাকবে, এই টেইল গুলা হচ্ছে সেই ফ্যাটি অ্যাসিড টেইল। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড টেইল, তাহলে দুইটা ফ্যাটি অ্যাসিড টেইল থাকবে। তাহলে ফসফোলিপিডে কি, একটা ফসফেট হেড থাকবে আর দুইটা ফ্যাটি অ্যাসিড টেইল থাকবে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাই গ্লিসারল কই গেল, আমার ফসফেট আছে, গ্লিসারল কই গেল? এখন কথা হচ্ছে যে তোমাদের বইয়ে ফসফোলিপিড স্ট্রাকচারটা এভাবে দেখাইছে, কিন্তু
স্ট্রাকচারটা আসলে হওয়া উচিত এরকম। ঠিক আছে, বা এটাকে বলা হয় গ্লিসারল কলার। গ্লিসারল কলার মানে কলারের মতো, ঠিক আছে, শার্টের কলার যেরকম ওরকম। তাহলে একটা ফ্যাটি অ্যাসিড অণুতে একটা ফসফেট হেড থাকবে, দুইটা ফ্যাটি অ্যাসিড টেইল থাকবে, একটা গ্লিসারল কলার থাকবে। ঠিক আছে, অনেক বইয়ে গ্লিসারল কলারটা নাই, যেমন তোমাদের আবুল হাসান খানের বইয়ে গ্লিসারল কলারটা দেওয়া নাই, আবার অনেক বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই পুরাটা হচ্ছে একটা ফসফোলিপিডের অণু, বুঝতে পারছো? এটা হচ্ছে পুরো একটা ফসফোলিপিড অণু। বুঝতে পেরেছো? কি ভাইয়া? আচ্ছা, এখন দেখো এই ফসফেট হেড, ঠিক আছে, ফসফেট হেড বা ফসফরিক, এই ফসফেট আয়নটা তো ফসফেট হেডে থাকবে। ঠিক আছে, তাহলে এই ফসফেট আয়নটা এরা কি ওয়াটার সলিউবল, ঠিক আছে, বা এক কথায় বলতে গেলে দেখো এদের কিন্তু চার্জ আছে 3- চার্জ, তাহলে এটা কি পোলার। ঠিক আছে, এটা হবে পোলার বা হাইড্রোফিলিক, পানি আকর্ষী, ঠিক মানে পানিকে আকর্ষণ করবে, পোলার অর হাইড্রোফিলিক। আর এই যে ফ্যাটি অ্যাসিড বলতে বোঝানো হয় এমন অ্যাসিড যেটার মধ্যে কার্বক্সিলিক ইয়াটা থাকবে, কার্বক্সিলিক গ্রুপ, যেটা এই যে COOH, ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপটা থাকবে। ঠিক আছে, যেমন ইথানোইক অ্যাসিড কিন্তু একটা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে তোমার ইথানোইক অ্যাসিড তো তোমার ছোট, এর থেকে বড় ধরো কার্বন সংখ্যা 20, কার্বন সংখ্যা 25, ঠিক আছে, ওগুলাও কিন্তু তোমার ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে এই হাইড্রোকার্বন কম্পাউন্ড যেগুলা, ঠিক আছে, ওগুলার কয়েকটা ছাড়া, ঠিক আছে, বেশিরভাগই কিন্তু তোমার এই ওয়াটার ইনসলিউবল বা হচ্ছে নন পোলার বা হাইড্রোফোবিক। ঠিক আছে, তাহলে আমরা এই ফ্যাটি অ্যাসিড গুলাকে বলতে পারি এরা হচ্ছে নন হাইড্রোফোবিক অথবা পানি বিকর্ষী। ঠিক আছে, তাহলে একটা ফসফোলিপিড অণু, আমি আবার পুরোটা রিক্যাপিচুলেট করি, যে একটা ফসফোলিপিড অণু, একটা ফসফেট হেড, দুইটা ফ্যাটি অ্যাসিড টেইল এবং একটা গ্লিসারল কলার দিয়ে তৈরি, এবং গ্লিসারল কলারটা ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইলের মাঝখানে থাকবে। ফ্যাটি অ্যাসিড হেডটা যেহেতু ফসফেট আয়ন দিয়ে তৈরি এবং ফসফেট আয়ন পোলার, ঠিক আছে, বা পানি আকর্ষী বা হাইড্রোফিলিক, এই কারণে ফসফেট হেডটাও পোলার হবে, হাইড্রোফিলিক হবে এবং পানি আকর্ষী হবে। আর ফ্যাটি অ্যাসিড টেইলটা, ঠিক আছে, যেহেতু ফ্যাটি অ্যাসিড নন পোলার, হাইড্রোফোবিক এবং পানি বিকর্ষী, এই কারণে ফ্যাটি অ্যাসিড টেইলও নন পোলার, হাইড্রোফোবিক এবং পানি বিকর্ষী হবে। ঠিক আছে, মানে এই অংশটা সবসময় চাবে যে আমি পানির মধ্যে থাকি। ঠিক আছে, আর এই অংশটা বলবে না আমি পানিতে থাকবো না, মানে পানিকে সে দূর করে দিবে, দূর হয়ে যায় পানি। ঠিক আছে, এটাকে বলা হয় পানি বিকর্ষী। এবং নন পোলার যারা তারাই কিন্তু পানি বিকর্ষী হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? কি ভাই, তাহলে এই নন পোলার সাইডটা কি তেলে দ্রবীভূত হবে? মানে আমরা যখন সাবান ওই চ্যাপ্টারটা করছিলাম তখন আর কি হাইড্রোফোবিক জিনিসটা তেলে দ্রবীভূত হইতো। হাইড্রোফোবিক অংশটা হ্যাঁ তেল তেলে বা দ্রবীভূত হতো। হ্যাঁ, হ্যাঁ, এই অংশটাও কিন্তু তোমার তেলে দ্রবীভূত হবে, কিন্তু পানিতে দ্রবীভূত হবে না, মানে তেল অংশটা। ঠিক আছে, এবং সাবানের ক্ষেত্রে কি হইতো, আমরা ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টারের সাথে তোমার লাই ব্যবহার করতাম। ঠিক আছে, লাই ব্যবহার করতাম না, ওইখান থেকেই তো সাবানটা পেতাম। ওই সাবান তৈরিতেও কিন্তু ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। আচ্ছা, মুছে ফেলি এটা। হ্যাঁ ভাইয়া তাহলে হ্যাঁ, হেডটা কি অয়েলকে বিকর্ষণ করবে? হ্যাঁ হ্যাঁ, অয়েলকে বিকর্ষণ করবে হেডটা, মানে ফ্যাটি অ্যাসিড টাইপের যে মলিকিউল গুলা বা লিপিড। তাহলে আমরা তাহলে আমরা যে যে মানে মানে দেহে যে হ্যাঁ, আচ্ছা, আমি অয়েল আমি ইউজ আমি করি না। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে তেল জাতীয় খাবারগুলো খাই ওগুলো সেলে কিভাবে ঢুকে, এটাই তো কোশ্চেনটা। হ্যাঁ, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা তো আমি জাস্ট একটা স্ট্রাকচার বুঝাইলাম। হ্যাঁ, তো আমাদের সেল মেমব্রেনে কিন্তু এরকম অসংখ্য লিপিড মলিকিউল থাকে। ঠিক আছে, এরকম অসংখ্য লিপিড মলিকিউল থাকে। ঠিক আছে,
তো লিপিড মলিকুলার গুলোর মাঝখানে তোমার কতগুলো প্রোটিন থাকে, ঠিক আছে, যেগুলো এরকম চ্যানেল হিসেবে কাজ করে বা পাইপের মতো কাজ করে। আমি আসতেছি, একটু পরেই আসতেছি ওই জিনিসটা। মানে মেমব্রেন প্রোটিন যেগুলোকে বলে, এই মেমব্রেন প্রোটিন গুলা ট্রান্সপোর্ট চ্যানেল হিসেবে কাজ করে, এবং এই সব চ্যানেল দিয়ে এই যে তোমার ফ্যাটি অ্যাসিড বা অয়েলি সাবস্টেন্স যেগুলা এবং বিভিন্ন ধরনের আয়ন যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো হচ্ছে এই চ্যানেল দিয়ে প্রবেশ করে। ঠিক আছে, আমার কিন্তু ডিরেক্টলি এগুলো দিয়ে প্রবেশ করবে না, ঠিক আছে, আমার এই চ্যানেল গুলো দিয়ে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে যে এগুলো দিয়েও প্রবেশ করতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্স, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলা এই ডিরেক্টলি এই তোমার এই দুইটা ফসফোলিপিডের মাঝখানে যে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করতে পারবে শুধু গ্যাসিয়াস সাবস্টেন্স। ঠিক আছে, গ্যাসিয়াস বলতে যেমন তোমার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, যেমন কোনো একটা সেলে অক্সিজেন ঢুকতে বা কার্বন ডাইঅক্সাইড বের হইতে আমার কিন্তু এই চ্যানেলের দরকার হয় না। ঠিক আছে, বুঝতে পারছো? পানির ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আরেকটা সুন্দর প্রশ্ন বলছে যে পানির ক্ষেত্রে কি হয়। পানির ক্ষেত্রে কোনো চ্যানেল দরকার হয় না, পানির ক্ষেত্রে এভাবে ডিরেক্টলি ঢুকে, কিন্তু পানির ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হয় অসমোসিস প্রসেসে ঢুকে। ঠিক আছে, পানির ক্ষেত্রে জিনিসটা অসমোসিস প্রসেসে ঢুকে, মানে যখন পানিটা এই ইয়াতে ঢুকবে, তোমার হচ্ছে কি বলে এটাকে, হেডের পাশ দিয়ে যখন যাবে তখন খুব দ্রুত যাবে, কারণ আমার হেডটা তো হাইড্রোফিলিক, হেড বলবেই তাড়াতাড়ি আসো পানি, খুব দ্রুত যাবে। কিন্তু যখনই ফ্যাটি অ্যাসিডের কাছাকাছি যাবে তখন কিন্তু পানির গতিটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, পানির গতিটা তখন স্লো হয়ে যাবে, কারণ কি, পানি তো এই ফ্যাটি অ্যাসিড তেল তো হাইড্রোফোবিক। ঠিক আছে, এ চাবে কি পানিটাকে ভিতরে ঢুকতে বাধা দিবে, কিছুটা বাধা দিবে, কিন্তু আলটিমেটলি পানিটা কিন্তু সেলে ঢুকবে। ঠিক আছে, তাহলে পানি বা ওয়াটার সেলে এই প্রসেসে ঢুকে, এটাকে বলে অসমোসিস। ঠিক আছে, বা অভিস্রবণ। এবং সব সময় ঢুকবে না পানি, যখন হচ্ছে আমার কোষের ভিতরে অভিস্রবণিক চাপ বেড়ে যাবে বা অসমোটিক প্রেসার বেড়ে যাবে, তখন পানি ঢুকবে বা পানি বের হবে। ঠিক আছে, কিন্তু দেখো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে আমরা নিঃশ্বাস নিলাম, আমাদের অক্সিজেন ঢুকলো সেলের মধ্যে, প্রক্রিয়াজাত হইলো, তোমার রেসপিরেশনে হেল্প করলো, ইন্টারনাল রেসপিরেশন হেল্প করে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সাথে সাথে আমরা করে দিলাম, ছেড়ে দিলাম। কিন্তু পানি কিন্তু এরকম ঢুকবে বের হবে এরকম না, পানি কখন ঢুকবে যখন হচ্ছে অসমোটিক প্রেসার বেশি, আবার অসমোটিক প্রেসার কম, আবার পানি বের হয়ে যাবে বাইরে। ঠিক আছে, তাহলে পানি ঢুকবে কিভাবে, পানি ঢুকবে বা বের হবে অসমোসিসের মাধ্যমে, আর গ্যাসিয়াস সাবস্টেন্স ঢুকবে বা বের হবে ডিফিউশনের মাধ্যমে। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। আর বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, তারপর ডিএনএ, আরএনএ বা ম্যাক্রোমলিকিউল যেগুলা বড় মলিকিউল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এইসব আয়ন গুলা এরকম চ্যানেল দিয়ে ঢুকবে এবং চ্যানেল দিয়ে বের হবে। আমি এগুলো আলোচনা করতেছি, আমি গঠনটা বুঝাই, গঠনে এগুলো আছে সব। ঠিক আছে, আমি কি মুছে ফেলবো এগুলা? হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো ফসফোলিপিডের, হ্যাঁ, মানে শুরুর দিকে যখন হচ্ছে কোষ ঝিল্লি সম্পর্কে ওভাবে জানা হয়নি, তখন হচ্ছে অনেক বিজ্ঞানী ফসফোলিপিডের অনেকগুলো মডেল ব্যাখ্যা করছিলেন। মানে ফসফোলিপিড মানে কোষ ঝিল্লি দেখতে এরকম, কোষ ঝিল্লি দেখতে ওরকম, ঠিক এরকম বিভিন্ন ধরনের মডেল আবিষ্কার করছিলেন। হ্যাঁ, তো আলটিমেটলি লাস্টে একটা মডেলই গ্রহণযোগ্য হয়েছিল, যেটাকে বলে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের মডেল, যেমন হচ্ছে একটা মডেল বলি, সেটা হচ্ছে যে স্যান্ডউইচ মডেল। ঠিক আছে, এরকম একটা মডেল প্রস্তাব করা হয়েছিল। তারপর হচ্ছে তোমার ইউনিট, এই মডেলটা এটা এই মডেলটা এটা হচ্ছে 1859 সালে, 1800 না সরি 1959 সালে, 1959 সালে তোমার হচ্ছে রবার্টসন এই মডেলটা দিয়েছিলেন। ঠিক আছে, এটা মাঝে মাঝে এমসিকিউতে দেয়, রবার্টসন। আর তোমার ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, তাহলে সবচেয়ে বেশি এমসিকিউতে দেয় হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেলটার প্রবক্তা কারা বা ফ্লুইড মোজাইক মডেলটা কারা দিয়েছেন এবং কত সালে দিয়েছেন। হ্যাঁ,
ফ্লুইড মোজাইক মডেলের প্রয়োগটা হচ্ছে এস জে সিঙ্গার আর হচ্ছে জি এল নিকলসন। হ্যাঁ, তোমরা কিন্তু এস জে আর জিএল এটা কিন্তু আবার তালগুল করে ফেলো না, মানে এমসিকিউ তো অনেক সময় মানে ফাইজলামি করে করে কি এই এস যেটা নিকলসনের জায়গায় দেয় আর জিএলটা দেয় সিঙ্গারের। হ্যাঁ, তো ধরো তুমি দাগাইতেছো হুট করে দেখলা সিঙ্গার নিকলসন, হ্যাঁ সাথে সাথে কিন্তু দাগ দিয়ে দিবা না, দেখবা যে সিঙ্গারের আগে এস জে আছে কিনা। দেখো এস এস, ঠিক আছে, এস জে সিঙ্গার আর হচ্ছে জিএল নিকলসন। হ্যাঁ, তাহলে ওনারা 1972 সালে বা 1972 তে এই মডেলটা দিয়েছিলেন, ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। কোষ প্রাচীরের কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল, এবং এটা এস জে সিঙ্গার এবং জিএল নিকলসন 1972 তে এই মানে এই মডেলটা ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, এখন দেখি এই মডেলটা আসলে কিরকম। ঠিক আছে, এই মডেলটা দেখতে কিরকম। তো ফ্লুইড মোজাইক মডেলে বলা হয়েছে যে আমার যে এই সেল মেমব্রেন, ঠিক আছে, বা কোষ ঝিল্লি, ঠিক আছে, ধরো এটা একটা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির এতটুকু অংশ কেটে আমরা ধরো স্লাইড বলতে কি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবো, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। দেখো ঠিক আছে, তাহলে আমি এই অংশটাকে, ঠিক আছে, এতটুকু অংশকে যদি আমি ইলেকট্রন মাইক্রোস্কোপে নিয়ে দেখি, আমি এরকম একটা স্ট্রাকচার পাবো। এই দুইটা দেখো, তাহলে এখানে আমি দুইটা লেয়ার পাচ্ছি না, একটা কোষ ঝিল্লিতে, মানে কোষ ঝিল্লি তো এই একটা কোষ ঝিল্লিতে আমি দেখো দুইটা আবার লেয়ার পাচ্ছি। এইটাকে বলা হয় লেয়ার। বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে, বাই মানে কি দুই, তাহলে এটাকে বলবো বাই লেয়ার। বাই হচ্ছে কি দুই, আর যেহেতু দুইটা লেয়ার এখানে বলতেছে বাই লেয়ার। এবং প্রতিটি বাই লেয়ারে, প্রতিটি লেয়ারে, ঠিক আছে, প্রতিটি লেয়ারে আমার অসংখ্য এরকম ফসফোলিপিড অণু একটার পর একটা এবং অ্যাটাচ থাকবে। ঠিক আছে, অসংখ্য ফসফোলিপিড অণু এবং একটার পর একটা অ্যাটাচ থাকবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমার এই কোষ ঝিল্লিটা, হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। ফসফোলিপিড দিয়ে গঠিত, ঠিক আছে। এবং প্রতিটি ফসফোলিপিড লেয়ারে, ঠিক আছে, প্রতিটি ফসফোলিপিড লেয়ারে অসংখ্য ফসফোলিপিড একটার সাথে আরেকটা অ্যাটাচ অবস্থায় থাকে, ঠিক আছে। এবং এই ফসফোলিপিডের মাঝে আরো কিছু পদার্থ থাকে, যেমন এই যে ফসফোলিপিড অণুগুলা, এগুলো ফাঁকে ফাঁকে আরো কিছু জিনিস থাকে, ঠিক আছে। তাহলে দেখো
আমি যেটা বলছিলাম যে এই ফসফোলিপিডের মাঝখানে আরো কিছু জিনিস বসানো থাকে, ঠিক আছে? তাহলে দেখো কি কি জিনিস বসানো থাকে। দেখো এই ফসফোলিপিড অণুগুলোর মাঝখানে বিভিন্ন ধরনের প্রোটিন বসানো থাকে, ঠিক আছে? মেইনলি 3 টাইপের প্রোটিন বসানো থাকে। একদম ঝিল্লির বাইরে, মানে শুধু ফসফেট হেডের সাথে অ্যাটাচ করে একটা প্রোটিন আঁকছি আমি, ঠিক আছে? শুধু ফসফেট হেডের সাথে অ্যাটাচ করে। এই প্রোটিন গুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। কেন পেরিফেরাল প্রোটিন বলা হয়? কারণ এইসব প্রোটিন গুলা শুধুমাত্র এই ফসফোলিপিড লেয়ারের বাইরের দিকে থাকবে, মানে বাইরে বলতে কি একদম যে কোনো একটা লেয়ারের বাইরে থাকবে, হয় উপরে এই লেয়ারটার বাইরের দিকে থাকবে অথবা এই লেয়ারটার বাইরের দিকে থাকবে, ঠিক আছে? এর জন্য এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে? আরেক ধরনের প্রোটিন আছে, ঠিক আছে? আরেক ধরনের প্রোটিন আছে যারা একদম তোমার কি হবে, এই জিনিসটা একটু বড় হওয়া উচিত ছিল। আরেক ধরনের প্রোটিন আছে যারা হচ্ছে এই দুইটা বাইলেয়ারকেই, মানে দুইটা ফসফোলিপিড লেয়ারকেই ক্রস করবে, ঠিক আছে? দেখো এইটা কিন্তু খালি একটা লেয়ারের বাইরের দিকে ছিল, এর জন্য এটাকে বলবো পেরিফেরাল প্রোটিন। আরেকটা প্রোটিন কি দুইটা লেয়ারকেই ক্রস করবে, ঠিক আছে? দেখো যে ক্রস করছে, এটাকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন অর এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় যেহেতু মেমব্রেনটাকে ক্রস করছে এটাকে আমরা বলবো ট্রান্স মেমব্রেন প্রোটিন, ঠিক আছে? ট্রান্স মেমব্রেন প্রোটিন, ঠিক আছে? তাহলে পেরিফেরাল প্রোটিন কি, যে কোনো একটা লেয়ারের বাইরের দিকে থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন কি, এই দুইটা লেয়ারকেই ক্রস করবে যে প্রোটিনটা, সেটাকে বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। আরো কিছু প্রোটিন আছে যারা হচ্ছে কি ভিতরেও ক্রস করবে না পুরোটাকে, আবার একদম বাইরেও থাকবে না, ঠিক আছে? লিপিড টেইলের সাথে অ্যাটাচ অবস্থায় মাঝখানে থাকবে। দেখো লিপিড টেইলের সাথে অ্যাটাচ অবস্থায় মাঝখানে আছে, এগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এগুলোকে বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে? লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলা কিন্তু সব মাঝখানে ঢুকে থাকবে, ঠিক আছে? মানে এই ফসফোলিপিড অণুগুলার মাঝে মাঝে এগুলা গ্রথিত থাকবে বা ভিতরে ঢুকে থাকবে। তাহলে এগুলো হলো প্রোটিন। এখন আরো কিছু কম্পাউন্ড ঢুকে থাকে, সেগুলোকে বলা হয় মানে আদার সাবস্টেন্স, সেগুলোর মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে এই যে দেখো এখানে আমি দেখেছি, এটা হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে? কোলেস্টেরল এটা কি এই ফসফোলিপিড এরকম লেয়ারের মাঝে, মানে ফসফোলিপিড অণুর মাঝে এরকম গ্রথিত থাকে বা ভিতরে ঢুকানো থাকে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি, এই যে দেখো আমি এরকম এই যে এরকম স্ট্রাকচার যেটা আঁকলাম, এই যে পেঁচানো, এটা দিয়ে কিন্তু আমি কার্বোহাইড্রেটকে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? কার্বোহাইড্রেট বা শর্করাকে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে আমার সেল কোষ ঝিল্লিতে কিন্তু আমার কার্বোহাইড্রেটও থাকবে, ঠিক আছে? এখন দেখো কিছু কার্বোহাইড্রেট ডিরেক্টলি এই ফসফোলিপিডের সাথে অ্যাটাচ আছে, দেখছো? ডিরেক্টলি ফসফোলিপিডের সাথে অ্যাটাচ। তাহলে যেই সব কার্বোহাইড্রেট গুলো ডিরেক্টলি ফসফোলিপিডের সাথে অ্যাটাচ, সেগুলোকে বলবো কি, গ্লাইকোলিপিড। আমি কি বলছিলাম, গ্লাইকো ইকুয়াল টু কার্বোহাইড্রেট, ঠিক আছে? গ্লাইকো ইকুয়াল টু কার্বোহাইড্রেট। যেহেতু কার্বোহাইড্রেটটা ফসফোলিপিডের সাথে অ্যাটাচ, ফসফোলিপিডও তো এক ধরনের লিপিড, তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো গ্লাইকোলিপিড, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে আমার গ্লাইকোলিপিড, এই পুরাটা কিন্তু গ্লাইকোলিপিড, ঠিক আছে? তাহলে এটা কি, গ্লাইকোলিপিড, ঠিক আছে? আর আরেকটা কার্বোহাইড্রেট দেখো এই যে এখানে, এটা কিন্তু আমি প্রোটিনের সাথে অ্যাটাচ করে আসছি, দেখো প্রোটিনের সাথে। তাহলে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট অ্যাটাচ, মানে প্রোটিনের সাথে গ্লাইকো অ্যাটাচ, তাহলে ওটাকে কি বলবো, গ্লাইকো প্রোটিন। তাহলে এই পুরাটা হচ্ছে গ্লাইকো প্রোটিন,
ঠিক আছে, তাহলে দেখো আমরা ওভারঅল স্ট্রাকচার কি পাইলাম, রিক্যাপিচুলেট করি আবার, যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে, এবং প্রতিটি ফসফোলিপিড বাইলেয়ার অসংখ্য ফসফোলিপিড মলিকিউল দিয়ে তৈরি, এবং ফসফোলিপিড মলিকিউল বা অণুগুলোর মধ্যে কিছু প্রোটিন, ঠিক আছে, এবং কোলেস্টেরল, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এগুলা কি থাকে, গ্রথিত থাকে, ঠিক আছে। মেইনলি 3 ধরনের প্রোটিন গ্রথিত থাকে বা অ্যাটাচ মানে ভিতরে ঢুকানো থাকে বা অ্যাটাচ অবস্থায় থাকে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ও ট্রান্সমেমব্রেন প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল প্রোটিন যে কোনো এক লেয়ারের বাইরের দিকে থাকবে, হয় এই লেয়ারের বাইরের দিকে অথবা হচ্ছে দেখো এখানেও কিন্তু আমি একটা পেরিফেরাল প্রোটিন আছে, হ্যাঁ। আরেকটা প্রোটিন কি করবে, দুইটা লেয়ারকেই ক্রস করবে, ঠিক আছে, ওইটাকে বলবো ইন্টিগ্রাল প্রোটিন অথবা ট্রান্সমেমব্রেন প্রোটিন। আরেক ধরনের প্রোটিন, এরা ফ্যাটি অ্যাসিড টেইলের সাথে অ্যাটাচ থাকবে মাঝখানে, ঠিক আছে, এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর মাঝে মাঝে তোমার কোলেস্টেরল থাকবে, ঠিক আছে, কোলেস্টেরল সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রাণী কোষে, ঠিক আছে, মানে প্রাণী কোষে কোষ ঝিল্লিতে সবচেয়ে বেশি কোলেস্টেরল পাওয়া যায়, ঠিক আছে। আর গ্লাইকোলিপিড থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই জিনিসটাকে সুন্দরভাবে লিখি, তোমরা কি এটা তুলছো ইয়াটা চিত্রটা? এই চিত্রটা কিন্তু মাস্ট, এটা কিন্তু পরীক্ষায় এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের টার্ম পরীক্ষা, সেন্টার বলো, তারপর হচ্ছে টেস্ট, ঠিক আছে, সব জায়গায় চিত্রটা লাগবে। চিত্রটা বইয়ে থেকে তোমরা সুন্দর মতো এঁকে নিবা, ঠিক আছে। মানে এটা কিন্তু সেল ইন্টেরিয়র, ঠিক আছে, এটা কিন্তু সেল ইন্টেরিয়র, আর এটা কিন্তু সেল এক্সটেরিয়র। মানে ক্রসের ব্যাপারটা একটু বুঝাবেন? কোনটা ক্রস, এই সাইডে যে ইন্টিগ্রাল প্রোটিনটা যে ক্রস করে যায় দুই পক্ষকে বাইলেয়ারকে, এই জিনিস, হ্যাঁ, এটা কি ভিতর দিয়ে যায় নাকি উপর দিয়েই যায় ক্রসের? এটা ভিতর দিয়ে, হ্যাঁ, আচ্ছা বুঝছি, আমি তোমার কোশ্চেনটা বুঝছি। মানে এটার মাঝখানে কিন্তু আবার কোনো ইয়া থাকবে না, তোমার কি বলে ফসফোলিপিড ইয়া থাকবে না, ঠিক আছে। মানে এগুলা সব কিন্তু মাঝখান দিয়ে যাবে, মানে হচ্ছে দুইটা অণুর মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? ক্রস মানে উপর দিয়ে যাবে না, ঠিক আছে। আমি ধরো ওই ডিজাইন করতে গিয়ে একটু ইয়া করে ফেলছি, মানে ভুলাই ফেলছি আর কি, জিনিসটা একদম এরকম হবে, ঠিক আছে। এবং এই ইন্টিগ্রাল প্রোটিনের এই পাশে থাকবে একটা ফসফোলিপিড অণু, এই পাশে থাকবে একটা ফসফোলিপিড অণু, ঠিক আছে, এটার মাঝখানে কিন্তু কোনো কিছু থাকবে না, ঠিক আছে, বুঝছো এখন? একইভাবে কোলেস্টেরলের ক্ষেত্রেও মানে এটা ওভারল্যাপ করবে না আর কি, ঠিক আছে, সহজ কথা ওভারল্যাপ করবে না। ভাইয়া, হ্যাঁ বলো। এই যে ফসফেট অণুগুলা পোলার না, হ্যাঁ, ফসফেট অণুগুলো পোলার। তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করার কথা না? মানে এই ফসফেট হেড গুলা মানে হ্যাঁ, বিকর্ষণ করার কথা, ফসফেট হ্যাঁ হেড বিকর্ষণ, গুলা একে অপরের সাথে হ্যাঁ একে অপরের সাথে লেগে থাকে, কিন্তু একে অপরের বিকর্ষণ তো সাথে, করার কথা। হ্যাঁ বিকর্ষণ করার কথা, কিন্তু এদের মাঝখানে একটা ডিসটেন্স থাকে, অল্প পরিমাণ ডিসটেন্স থাকে, এবং এই ডিসটেন্সটা মেনটেন হয় এই কোলেস্টেরলের মাধ্যমে, ঠিক আছে। এটা একটা সুন্দর কোশ্চেন করছো। এই যে এই ডিসটেন্সটা এটা মেনটেন হয় কোলেস্টেরলের মাধ্যমে। নর্মালি যখন সেলে, ঠিক আছে, সেলের বাইরে যখন পানি কম হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, পানি কিন্তু এই ইয়াগুলোকে ধরে রাখে, ঠিক আছে। পানি যেহেতু মানে এই ফসফেট গুলো যেহেতু হাইড্রোফিলিক, পানি করবে কি এদেরকে ধরে রাখতে চাবে, এরা কিন্তু নিজেদের মধ্যে বিকর্ষণ হওয়ার কথা, কিন্তু পানির কারণে এরা কিন্তু একসাথে এরকম অ্যাটাচ অবস্থায় থাকে, ঠিক আছে, এদের হাইড্রোফিলিক প্রপার্টির কারণে। এখন কোনো কারণে তোমার কোষে যদি পানি কমে যায়, কোষের বাইরে পানি কমে গেল, ধরো এখানে পানি কম, ঠিক আছে, বা কোষের ভেতরেও পানি কম, তখন কি হবে, পানি কমে যাওয়ার কারণে হাইড্রোফিলিক প্রপার্টি কমে যাবে এদের, তখন এরা করবে কি বিকর্ষণ করে দূরে সরে যাইতে চাবে, ঠিক আছে। এই দূরে সরে যাওয়াটাকে প্রিভেন্ট করে কে, এই কোলেস্টেরল। এই কারণে কোলেস্টেরল মেইনটেইন দ্য ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন, বা কোষ
কোলেস্টেরল কোষ ঝিল্লির মানে কি বলে এটাকে ভেদ্যতা বা পারমিয়াবিলিটিটাকে মেনটেন করবে, বা তারল্য বা মানে ফ্লুইডিটি যেটাকে বলে ওটা মেনটেন করবে। আবার কোনো কারণে তোমার সেলের বাইরের দিকে পানি অনেক বেড়ে গেল, ঠিক আছে, তখন কি হবে, হাইড্রোফিলিক প্রপার্টির জন্য এরা কি আরো কাছাকাছি চলে আসতে যাবে, মানে বিকর্ষণের বিরুদ্ধে একটা ফোর্স কাজ করবে হাইড্রোফিলিক প্রপার্টির জন্য। তখন কি হবে, এই কোলেস্টেরল গুলা করবে কি ওই কাছাকাছি আসতে দিবে না, প্রিভেন্ট করবে, ঠিক আছে। এইভাবে কোষ কোলেস্টেরল যখন সেলের ভেতরে বা বাইরে পানি কমে যায় বা পানি বেড়ে যায়, তখন হচ্ছে কি এই ফসফোলিপিড মলিকুল গুলোর মধ্যে ডিস্টেন্সটাকে মেনটেন করে এটার পারমিয়াবিলিটিটাকে কি করে, রেগুলেট করে কোলেস্টেরল, ঠিক আছে। তাহলে কোলেস্টেরলের কাজ হচ্ছে সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি, হ্যাঁ, পারমিয়াবিলিটিকে রেগুলেট করা। বুঝতে পেরেছো এখন? জি ভাই। হ্যালো, মানে বিকর্ষণের থেকে, হ্যাঁ, এদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা অনেক কম। এদের হাইড্রোফিলিক প্রপার্টির জন্য যে বলটা তৈরি হয় কাছাকাছি আসার মানে আকর্ষণ বল যেটা, সেটা বিকর্ষণ বলের থেকে অনেক বেশি, ঠিক আছে। এই কারণে এরা একদম ডিটাচ হয়ে যায় না। স্যার প্রাণী কোষের ক্ষেত্রে কি সেম থাকে মানে স্ট্রাকচারটা? প্রাণী কোষ কোষের ক্ষেত্রে ঝিল্লির কোষ প্রাণী ঝিল্লির কোষের স্ট্রাকচারটা কি সেম? হ্যাঁ, প্রাণী কোষ বলো, উদ্ভিদ কোষ বলো, ব্যাকটেরিয়ার কোষ বলো, মাইক্রোপ্লাজমা যাই বলো, সবার ক্ষেত্রে একই স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু পার্থক্য আছে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই কোলেস্ট্রল কিন্তু থাকবে না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো কোলেস্ট্রল থাকে না, ঠিক আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো কোলেস্ট্রল থাকে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে ব্যাকটেরিয়া কেমনে ফ্লুইডিটি মেনটেন করে, সেল মেমব্রেন যেহেতু ওদের কোলেস্ট্রল নাই। দেখো ব্যাকটেরিয়ার কিন্তু কোলেস্ট্রল নাই, কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু বাইরের দিকে আরেকটা লেয়ার আছে, সেটা কি কোষ প্রাচীর, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়ার ফ্লুইডিটিটা মেনটেন করে হচ্ছে এই কোষ প্রাচীর। তাহলে এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়াতে কোন কম্পোনেন্টটা থাকে না ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিতে, ঠিক আছে, সেটা কি কোলেস্টেরল। আর সবচেয়ে বেশি থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষেও থাকে কোলেস্টেরল, কিন্তু উদ্ভিদ কোষে কম থাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন কে যেন কোশ্চেন করছিল যে ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে ম্যাক্রোমলিকুল গুলা কিভাবে ভেতর থেকে সেলের ভেতর থেকে বাইরে থেকে ভেতরে ঢুকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে ইন্টিগ্রাল প্রোটিন যে বললাম না, এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এই যে একটা ইন্টিগ্রাল প্রোটিন, এরা কিন্তু পাইপের মতো, ঠিক আছে। এদের কিন্তু দুই দিকে এরকম খোলা মুখ আছে, ঠিক আছে, পাইপের মতো। এই ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আয়ন, যেমন হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের ম্যাক্রোমলিকিউল, ঠিক আছে, এরা এই ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে কোষের বাইরে থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাইরে যায়, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, ঠিক আছে, গ্যাসিয়াস সাবস্টেন্স এদের যাওয়ার জন্য কোনো তোমার এরকম টিউব বা কিছু দরকার হয় না, কারণ গ্যাসিয়াস সাবস্টেন্সের যে মলিকিউল গুলো, অক্সিজেনের মলিকিউল, কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল এত ছোট যে এরা এই পাশাপাশি যে ফসফোলিপিড মলিকিউল এদের মাঝখান দিয়ে যাইতে পারে, ঠিক আছে। এদের জন্য কোনো আলাদা এরকম মানে প্রোটিন বা চ্যানেল দরকার হয় না, ঠিক আছে। এখন কাজ ইয়া হইতে পারে যে ভাই পেরিফেরাল প্রোটিনের কাজ কি, ঠিক আছে। কারণ কি পেরিফেরাল প্রোটিন তো আর মানে ট্রান্স মেমব্রেন না, মানে হচ্ছে দুইটা মেমব্রেনকে ক্রস করতে পারতেছে না। তাহলে পেরিফেরাল প্রোটিনের কাজ হচ্ছে এরা সেল টু সেল অ্যাডহেশনে হেল্প করে। সেল টু সেল অ্যাডহেশন এটা একটা ফাংশন, আর হচ্ছে এরা রিসেপ্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, সেল টু সেল অ্যাডহেশন মানে হচ্ছে এক সেলের সাথে আরেক সেল যখন অ্যাটাচ থাকে হচ্ছে পেরিফেরাল প্রোটিনের মাধ্যমে অ্যাটাচ থাকে একটা সেলের সাথে আরেকটা সেল। আর রিসেপ্টর মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এনজাইম বা হরমোন একটা যখন কাজ করে তখন হয় কি, ঠিক আছে, ধরো এটা এক সেল, ঠিক আছে, এখানে ধরো একটা এনজাইম কাজ করবে বা একটা হরমোন কাজ করবে, ঠিক আছে, সাপোজ একটা হরমোন কাজ করবে। তো এই হরমোন গুলো কিন্তু ডিরেক্টলি সেল মেমব্রেন ক্রস করে না,
হরমোনগুলো করে কি, এই যে পেরিফেরাল প্রোটিন, এই পেরিফেরাল প্রোটিনে এসে অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পর এরা সিগন্যালিং করে, সেলে বিভিন্ন ধরনের সিগন্যালিং ঘটায়, যার মাধ্যমে সেল থেকে বিভিন্ন ধরনের হরমোন বের হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা কি জানি, ইনসুলিন বের হয় কি এর বিটা সেল থেকে। তাহলে ধরো এটা একটা বিটা সেল, এই বিটা সেলের প্রোটিনে ইনসুলিন হরমোন যখন অ্যাক্ট হবে, তখন এই বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হবে বা ইনসুলিন নিঃসরণ হবে। ঠিক আছে, এইভাবে পেরিফেরাল প্রোটিনটা রিসেপ্টর হিসেবে কাজ করে। কার রিসেপ্টর? হরমোন বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরের রিসেপ্টর হিসেবে কাজ করে। ভাইয়া ভাইয়া 1 করোনা নাম্বার ভাইরাস আরেকটু বলেন, রিসেপশনের আগেরটা। এই যে ইন্টিগ্রাল প্রোটিন, না, এই যে রিসেপশনের আগেরটা পেরিফেরাল ও সেল টু সেল অ্যাডেশন। আচ্ছা, সেল টু সেল অ্যাডেশন মানে হচ্ছে সংযুক্তি। ঠিক আছে, অ্যাডেশন হচ্ছে সংযুক্তি। ধরো একটা সেল আরেকটা সেলের সাথে অ্যাটাচ অবস্থায় আছে, হ্যাঁ, তাহলে এই দুইটারই সেল মেমব্রেনের, ঠিক আছে, বা কোষ ঝিল্লির যে পেরিফেরাল প্রোটিন, এই পেরিফেরাল প্রোটিনটা, ঠিক আছে, ধরো এটা একটা সেল, ঠিক আছে, এটার পেরিফেরাল প্রোটিন হচ্ছে এটা, আরেকটা সেল, সেল মেমব্রেন, এটার পেরিফেরাল প্রোটিন হচ্ছে এটা। তাহলে এদের মাঝখানে একটা অ্যাডেশন হয়। ঠিক আছে, এদের মাধ্যমে একটা অ্যাডেশন হয় যেটাকে বলা হয় সেল জাংশন। ঠিক আছে, এই সেল জাংশন তৈরিতে এই পেরিফেরাল প্রোটিন গুলো হেল্প করে। ঠিক আছে, এটাকে বলা হয় সেল টু সেল অ্যাডেশন বা একটা কোষের সাথে আরেকটা কোষের সংযুক্তি। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এগুলো মুছে ফেলি। হ্যাঁ, জি তাহলে চিত্রটা কিন্তু ইনফিনিট স্টার দিয়ে রাখো, মানে তোমাদের বইয়ে যে চিত্রটা ইনফিনিট স্টার দিয়ে রাখো, কারণ সিকিউ এর বা সৃজনশীলের ক নম্বরে এটা দেয়, চিত্রটা দেয়, বিশেষ করে চিত্রটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবা চিত্রটা সবাই। ভাইয়া কোন ভাইরাস হ্যাঁ বলো। যদি হচ্ছে ডিএনএ কোষের মধ্যে আগে তো প্রবেশ করাতে হয়, তো ওইটা কি আগে প্রবেশ করাতে হয়। ওইটা কি এই যে ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে ঢুকাবে নাকি অন্য ওটা হ্যাঁ, ভালো কোশ্চেন। ওটা হচ্ছে এই যে পেরিফেরাল প্রোটিনের মাধ্যমে। ঠিক আছে, ধরো একটা ভাইরাস, সাপোজ ধরো করোনা ভাইরাস। ঠিক আছে, এটা ধরো একটা করোনা ভাইরাস। ঠিক আছে, করোনা ভাইরাসের মধ্যে তোমার কি, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে ভিতরে। ঠিক আছে, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। তো করোনা ভাইরাস কি একটা আরএনএ ভাইরাস, তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ। ঠিক আছে, এবং এই জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে প্রোটিনের একটা কোষ থাকে। ঠিক আছে, যেটাকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, তাহলে এই ক্যাপসিডে আবার এরকম স্পাইক প্রোটিন থাকে। ঠিক আছে, তোমরা টিভিতে দেখবা চিত্র। ঠিক আছে, এরকম না চিত্রটা করোনা ভাইরাসে, তাহলে এগুলোকে বলে স্পাইক প্রোটিন। ঠিক আছে, তাহলে এই সেলটা ধরো একটা হিউম্যান সেলকে অ্যাটাক করবে। ঠিক আছে, ধরো এটা একটা হিউম্যান সেল, হ্যাঁ, এটাকে অ্যাটাক করবে। তাহলে আমি কি বলছিলাম যে সেল মেমব্রেনের বাইরে কি থাকে, কতগুলা পেরিফেরাল প্রোটিন থাকে। এই পেরিফেরাল প্রোটিন গুলো কি রিসেপ্টর হিসেবে কাজ করবে। তাহলে এই যে স্টিনটা, ঠিক আছে, যখন এই রিসেপ্টর সাইডে এসে অ্যাটাচ হবে, ঠিক আছে, ধরো এই ভাইরাসটা এভাবে অ্যাটাচ হলো এসে, ঠিক আছে, অ্যাটাচ হলে এসে, তখন কি হবে, এই যে ইয়াটা, এই রিসেপ্টর সাইড, এই রিসেপ্টর সাইডে যে সেল মেমব্রেনটা, ওই সেল মেমব্রেন অংশটা কি হবে, নষ্ট হয়ে যাবে বা লাইসিস হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পর কি হবে, ঠিক নষ্ট না, এই জিনিসটা হবে কি, মানে এই জায়গাটা ভেঙে যাবে আর কি। ঠিক আছে, ভেঙে যাওয়ার পর কি হবে, এই কোষ, এই ভাইরাসটাকে ঘিরেই তোমার একটা আবরণ তৈরি হবে। ঠিক আছে, মানে এই আবরণটা তৈরি করবে কিন্তু সেলের প্লাজমা মেমব্রেন বা সেলের যে কোষ ঝিল্লি, সেই কিন্তু আবরণটা তৈরি করবে এবং এই জিনিসটাকে ভিতরে ঢুকায় নিবে। ঠিক আছে, ভিতরে ঢুকায় নিলে দেখতে কিরকম হবে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। ঠিক আছে, তোমাদের বই দেখবা পিনোসাইটোসিস বা পিনোসাইটিক ফোসকা, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, এন্ডোটা মনে হয় নাই। ঠিক আছে, তো এন্ডোসাইটোসিস হচ্ছে কি, কোনো একটা জিনিসকে বা কোনো একটা পার্টিকেলকে যখন সেলের ভিতরে ঢুকতে হয়, ঠিক আছে,
তখন কি হবে, ওইটা যখন ঢুকবে সেলের মধ্যে তখন হচ্ছে ওটা চারদিকে এরকম ফসফোলিপিডের একটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে। তো এই প্রসেসটা হচ্ছে এন্ডোসাইটোসিস। তাহলে এই ভাইরাস গুলা এন্ডোসাইটোসিস প্রসেসে ঢুকবে, করোনা ভাইরাস, সব ভাইরাস না, করোনা ভাইরাস। এবং পরে কি হবে, এই কোষের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে না, এই এনজাইম গুলা করবে কি, এই ফসফোলিপিডটাকেও গলায় ফেলবে বা মেল্ট করে ফেলবে, আবার হচ্ছে এই প্রোটিনের যে ক্যাপসিড বা ভাইরাসের নিজস্ব যে ক্যাপসিড সেটাকেও মেল্ট করে ফেলবে। শুধু বাকি থাকবে এই আরএনএ পার্টিকেলটা। এবং এই আরএনএটা পরে সেলের যে মেশিনারি বা সেলের যে এনজাইম গুলা, আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ওগুলাকে ইউজ করে এরা কি মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে, এরকম আরো ভাইরাস তৈরি করবে, ঠিক আছে, এরকম আরো ভাইরাস তৈরি করবে। পরে কি হবে, যখন ভাইরাসের সংখ্যা অনেক বেড়ে যাবে তখন কি এই ইয়াটা নষ্ট হয়ে যাবে, এই পুরো সেলটা নষ্ট হয়ে যাবে, এটাকে বলে লাইসিস। তখন এরা আবার বের হয়ে অন্যান্য সেলগুলোকে অ্যাটাক করবে, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। এটা হচ্ছে হিউম্যান সেলের ক্ষেত্রে অ্যাটাক। আর ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে আরেকটা সেল আছে, সেটাকে বলে ব্যাকটেরিওফাজ। মেকানিজমটা আবার ওখানে লাইটিক সাইকেল হয়, লাইসোজেনিক সাইকেল হয়, ওটা আলাদা ওগুলা, ঠিক আছে। তাহলে পিনোসাইটোসিস মানে হচ্ছে সেল ড্রিঙ্কিং, ঠিক আছে। পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস মানে হচ্ছে সেল ড্রিঙ্কিং, ঠিক আছে। মানে কোন তরল জাতীয় পদার্থ যখন ওই সেল মেমব্রেন ক্রস করে ভিতরে ঢুকে, ওই প্রসেসটাকে বলা হয় পিনোসাইটোসিস, ঠিক আছে। আর কোন সলিড সাবস্টেন্স যখন ঢুকে সেলের মধ্যে, ওটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, এটাকে বলবো আমরা সেল ইটিং, ঠিক আছে, এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস আবার দুই ধরনের আছে, এক্সোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস কি কোথায় হয়, ডাব্লিউবিসি তে হয় বা হোয়াইট ব্লাড সেলে হয়। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড যে ঘটে জিনিস পেলাম চারটা, ঠিক আছে, চারটা জিনিস পেলাম। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ফসফোলিপিড। দুই নাম্বারটা কি পেলাম, প্রোটিন বা মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন কয় ধরনের আছে, তিন ধরনের, ঠিক আছে। একটা সিটিকাল, পেরিফেরাল, আর একটা হচ্ছে লিপিড অ্যাটাচ বা লিপিড সম্পৃক্ত। তিন নাম্বার পেলাম কি, কোলেস্টেরল, ঠিক আছে। আরেকটা পাইছি কি, গ্লাইকোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তো গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স ইকুয়াল টু গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। এবং এই গ্লাইকোক্যালিক্সকে বলা হয় চিনির স্তর। চিনির স্তর মানে কি, চিনি মানে কি, কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে এগুলোকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখবো তখন মনে হবে কি, কার্বোহাইড্রেটের একটি স্তর, ঠিক আছে। দেখো এখানে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, আবার এখানেও দেখো আবার গ্লাইকোলিপিডেও কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিনও কার্বোহাইড্রেট, গ্লাইকোলিপিডেও কার্বোহাইড্রেট। তাহলে এই গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা চিনির স্তর, এবং এই গ্লাইকোক্যালিক্সের ফাংশন হচ্ছে এরা কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে, ঠিক আছে, কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সমন্বয়ে গঠিত চিনির স্তর, হ্যাঁ, যা কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে। মানে ধরো আমরা সবাই তো মানুষ, ঠিক আছে, আমাদের প্রত্যেকের কি আলাদা নাম আছে বা ট্যাগ আছে, ঠিক আছে। এই গ্লাইকোক্যালিক্স গুলো ওরকম নাম বা ট্যাগ হিসেবে কাজ করে, ঠিক আছে। মানে এরা কোন সেলের মধ্যে কি তৈরি হচ্ছে বা না তৈরি হচ্ছে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের হরমোনের ফাংশনের জন্য এই গ্লাইকোক্যালিক্স গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো
প্যানক্রিয়াসে আমার ইনসুলিন হরমোন কাজ করে। ইনসুলিন কিন্তু কখনো এই হার্টের কাজ করবে না, ঠিক আছে? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্যানক্রিয়াসের যে গ্লাইকোক্যালিক, মানে প্যানক্রিয়াটিক সেলের যে গ্লাইকোক্যালিক, হার্টের গ্লাইকোক্যালিক এক না, ঠিক আছে? এই কারণে ইনসুলিন হরমোনটা সবসময় প্যানক্রিয়াসেই কাজ করবে, কখনো হার্টে কাজ করবে না। এটাকেই বলা হয় যে কোষের চিহ্নিত কারক হিসেবে গ্লাইকোক্যালিক্সটা কাজ করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই সেল মেমব্রেনের স্ট্রাকচারটা প্লাস চিত্রটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন কথা হচ্ছে যে কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বললাম আমরা, ঠিক আছে? তোমাদের কি কোশ্চেন আছে কারো কোনো? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখন জানতে হবে যে এটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলে, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? আচ্ছা, তোমরা তো মোজাইক কথাটার সাথে সবাই পরিচিত আছো। মোজাইক কি? মোজাইক হচ্ছে ধরো একটা কালারের সাবস্টেন্সের মধ্যে আরেকটা কালারের সাবস্টেন্স যখন থাকে, অ্যাটাচ থাকে, তখন ওটাকে আমরা বলবো মোজাইক, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ধরো সাদা কালারের বোর্ড, এখানে ধরো তুমি কালো কালারের এরকম ছোপ ছোপ দাগ দিলা, ঠিক আছে? এটাকে বলা হয় মোজাইক। হ্যাঁ, তো যখন আমরা স্লাইডে, ঠিক আছে, যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখি সেল মেমব্রেনটাকে, তখন এরকম ফসফোলিপিডের হেডের মাঝখানে, ঠিক আছে, ধরো তুমি উপর থেকে দেখতেছো, মানে এই জিনিসটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে তুমি ধরো এই উপর থেকে দেখতেছো, ঠিক আছে? এই জিনিসটাকে ধরো তুমি উপর থেকে দেখতেছো, তখন কি দেখবা যে এরকম ফসফোলিপিডের মাঝখানে ফসফোলিপিড হেডের মাঝখানে এরকম বিভিন্ন ধরনের অবজেক্ট, মানে হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি প্রোটিন, গ্লাইকোলিপিড, ঠিক আছে, এগুলো দেখা যাবে। তার মানে বস্তুর একটা মোজাইক তৈরি হবে, ঠিক আছে? হয় এই জন্য সেল মেমব্রেনটাকে বলা হয় যে মোজাইক। এটা এখন এটাকে ফ্লুইড কেন বললাম? কারণ হচ্ছে এই ফসফোলিপিড পার্টিকেল গুলার তোমার ফ্লুইড ক্যারেক্টারিস্টিক্স বা এদের ফ্লুইডিটি আছে, ঠিক আছে? ফ্লুইডিটি মানে কি? যে এই যে ফসফোলিপিড অণু, ঠিক আছে, এই ফসফোলিপিড অণুটা এরা চাইলে কি হইতে পারে, এরা রোটেট করতে পারে নিজেরা। মানে আমরা যদি একটা অ্যাক্সিস আঁকি এরকম লংগিটিউডিনাল অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস বরাবর এরা ঘুরতে পারে, ঠিক আছে? মানে তুমি ধরো এই জিনিসটাকে যদি উপর থেকে দেখো, হ্যাঁ, এভাবে, তাহলে এই হেডটা রোটেট করতে পারে, ঠিক আছে? এই হেডটা ঘুরতে পারে বা রোটেট করতে পারে লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? এরকম লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে। অথবা এরা লেয়ার পরিবর্তন না করে, ঠিক আছে, লেয়ার পরিবর্তন না করে এরা স্থান পরিবর্তন করতে পারে। মানে হচ্ছে ধরো এই ফসফোলিপিড অণুটা এ করবে কি, এ কখনো এই লেয়ারে যাবে না, ঠিক আছে? এই ফসফোলিপিড অণুটা এই লেয়ারে যাবে না, মানে লেয়ার কখনো পরিবর্তন করবে না, কিন্তু স্থান পরিবর্তন করতে পারবে। মানে হচ্ছে এইটা এখানে চলে যাবে, আবার এইটা এখানে চলে আসবে, অথবা এইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, ঠিক আছে? মানে পাশাপাশি স্থান পরিবর্তন করতে পারবে, কিন্তু এরা লেয়ার বা স্তর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এবং এরা হচ্ছে ডিফিউজ হইতে পারবে, মানে স্লাইডলি নড়াচড়া করতে পারবে, ঠিক আছে? ধরো এই হেডটা এখানে যেতে পারবে, এটা এখানেও যেতে পারবে, ঠিক আছে? স্লাইডলি এরা নড়াচড়া করতে পারবে, ঠিক আছে? তাহলে এই কারণে এদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ফ্লুইডের মতো, ঠিক আছে? এবং এই ফসফোলিপিডের এই মুভমেন্ট গুলোকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে ফসফোলিপিড অণুগুলা এরা লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে বা রোটেট করতে পারে, এরা আশেপাশে ব্যাপ্ত বা ডিফিউজড হইতে পারে, যে ডিফিউজ হইতে পারে যে কোনো জিনিস, এবার লেয়ার চেঞ্জ না করে এরা নিজেদের জায়গায় ইন্টারচেঞ্জ করতে পারে, ঠিক আছে? ধরো এটা এপাশে চলে যাবে, এটা এখানে চলে আসবে, আবার এটা এখানে এরকম ইন্টারচেঞ্জ করতে পারে। এই ধরনের মুভমেন্টকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে? এই কারণে এই মডেলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল,
ঠিক আছে, কারণ এই ফসফোলিপিড গুলো ফ্লুইডের মতো বা তরল পদার্থের ন্যায় কাজ করে। ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। ঠিক আছে, আইসবার্গ মডেল কারণ কি? কারণ হচ্ছে তোমরা আইসবার্গ তো জানোই, ঠিক আছে, টাইটানিক ডুবে গেছিল কি কারণে? আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে। হ্যাঁ, তাহলে আইসবার্গ গুলাকে যখন ধরো দেখা হয় উপর থেকে, তখন কি সমুদ্রের মধ্যে এরকম বরফ খণ্ড বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাও ওরকম। ঠিক আছে, এই ফসফোলিপিড গুলাকে তুমি যদি ওয়াটার মলিকিউল ধরো আর এগুলাকে তুমি যদি আইসবার্গ ধরো, ঠিক আছে, তাহলে এইটা অনেকটা ওরকম আইসবার্গের মতো না, মানে হচ্ছে সমুদ্রের মধ্যে বরফ খণ্ডের মতো। এই কারণে ফ্লুইড মোজাইক মডেলকে বলা হয় আইসবার্গ মডেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আর কাজগুলো মুখে বলে দিলেই হবে, ওগুলো সোজা কাজ। দেখো, কমন কাজ যেটা সেল ওয়ালের মতোই, যে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, তারপর হচ্ছে কোষের ভেতরের যে ক্ষুদ্রাঙ্গ ওগুলোকে রক্ষা করবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো মেকানিক্যাল স্ট্রেংথ, ঠিক আছে, বা যান্ত্রিক সক্ষমতা দিবে না। ঠিক আছে, আরেকটা কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের আয়ন ট্রান্সপোর্টে হেল্প করবে। বিভিন্ন ধরনের আয়ন ট্রান্সপোর্টে হেল্প করবে, যেমন হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো ট্রান্সপোর্টে হেল্প করবে। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, হরমোন, এগুলা নিঃসরণে সাহায্য করবে এই কোষ ঝিল্লি। ঠিক আছে, আর কোষ ঝিল্লিটা এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে। ঠিক আছে, এনজাইমের কাঠামো বলতে কি, বিভিন্ন ধরনের এনজাইম কাজ করার জন্য, ঠিক আছে, কোষ ঝিল্লির উপর নির্ভরশীল। এটাকে বলবো এনজাইমের কাঠামো। তাহলে এনজাইমের কাঠামো বলা হয় কোষ ঝিল্লিকে। আর এন্ডোসাইটোসিস, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসেও হেল্প করবে কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে তোমাদের বোথ সিকিউ, ঠিক আছে, মানে সরি বোথ সেন্টার, তারপর টেস্ট, এগুলো সবগুলোর জন্য কিন্তু কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, কোষ ঝিল্লিটা বেশি ইম্পর্টেন্ট আর কি কোষ প্রাচীরের থেকে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ প্রাচীর ভার্সেস কোষ ঝিল্লি। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এটা পার্থক্য তোমরাই পারবা, যে কোষ প্রাচীর একটা মৃত বস্তু, কোষ ঝিল্লি একটা সজীব বস্তু। ঠিক আছে, কোষ প্রাচীর উদ্ভিদে থাকে, মানে এটা হচ্ছে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য। আর কোষ ঝিল্লি উদ্ভিদেও পাওয়া যায়, প্রাণীতেও পাওয়া যায়। ঠিক আছে, তারপর কি, কোষ প্রাচীরের প্রধান বস্তু কি? উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ। আর কোষ ঝিল্লির প্রধান বস্তু কি? ফসফোলিপিড। ঠিক আছে, বা কোষ ঝিল্লি ফসফোলিপিড দিয়ে গঠিত। কোষ প্রাচীরে কোনো প্রোটিন পাওয়া যায় না, কোষ ঝিল্লিতে প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, এই কটা পার্থক্য জানলে এনাফ। এটা মেইনলি তোমাদের খ মার্কের কোশ্চেনে দেয়, এটা সৃজনশীলের খতে দেয় এটা, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের পার্থক্য। ঠিক আছে, আর কোষ ঝিল্লির কতগুলো নাম আছে ওগুলো জানতে হবে, যে কোষ ঝিল্লিকে কি কি নামে ডাকা হয়। প্লাজমালেমা, প্লাজমালেমা, ঠিক আছে, প্লাজমা মেমব্রেন, আরেকটা হচ্ছে ঠিক আছে, এই চারটা নামে ডাকা হয়। এর মধ্যে এই ওয়ার্ডটা প্রথম কিউ প্লাওয়েল, আর প্লাজমা মেমব্রেনটা ইউজ করছিলেন, এটা মাঝে মাঝে এমসিকিউ তে দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি, বিজ্ঞানী পার্কিনজে। ঠিক আছে, তাহলে তোমাদের কোষ ঝিল্লি, কোষ প্রাচীর থেকে এগুলা পড়লেই সিকিউ কভার হবে আর এমসিকিউ কভার হবে। ঠিক আছে, আজকে তো হয়ে গেল সময়। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে, মানে কোনো টপিক বুঝো নাই বা? ও আচ্ছা, তাহলে আজকে তাহলে এখানেই থাক নাকি, অনেক ইয়া হয়ে গেল। আর তোমরা কি এই কয়জনই ক্লাস করবো না?
সবাই কি বলছে আছো? ওরা পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিনি মাসুস হ্যাঁ কথা বল। আচ্ছা, আমি তো আহ, কোশ্চেন আজকের ক্লাসটা এখানেই তাহলে শেষ করি নাকি? আমি পরে পুলিশের সাথে কথা বলে তারপর দেখি, ঠিক আছে? আসসালামু আচ্ছা আলাইকুম। আজকে, আচ্ছা আজকে ক্লাসটা তাহলে থাকি এখানে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।